নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে দূরে ওয়ালাইকুম দেশে আসসালাম। প্রবাসে যে যেখান থেকে চ্যানেল এসএফ এর লাইভ অনুষ্ঠান করোনাকালে টেকনিক্যাল শিক্ষা দেখছেন, প্রত্যেককে চ্যানেল এসএফ এর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক ও শ্রোতা, চ্যানেল এসএফ নিয়মিত বিভিন্ন প্রোগ্রাম আমরা করে থাকি। শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, রাজনীতি, ধর্মীয় সকল বিষয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। আজকের আয়োজন করোনাকালে টেকনিক্যাল শিক্ষা। আজকের অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে চ্যানেল এসএফ এ যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, একেবারে সুপরিচিত, সকলের সুপরিচিত একজন ব্যক্তিত্ব, প্রফেসর ডক্টর নুকম আকবর হোসেন স্যার। প্রফেসর ডক্টর আকবর হোসেন স্যারকে চ্যানেল এসএফ এর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেল এসএফ এ সম্মানিত অতিথি হিসেবে আরো যুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন সাহেব। ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন সাহেবকে চ্যানেল এসএফ এর স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে যুক্ত হবেন চ্যানেল এসএফ এর সম্মানিত অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব এক এবং এটুআই এর সম্মানিত সাবেক পরিচালক, প্রকল্প পরিচালক প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সাবেক শিক্ষা সচিব। আমরা ওনার জন্য আমরা আমাদের মূল কার্যক্রমে শুরু করছি। প্রথমে আমরা বর্তমান যে করোনাকালে যে শিক্ষার যে অবস্থা, শিক্ষার অবস্থা অনেক শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষার্থী, শিক্ষক সকল সেক্টরেই যথেষ্ট ক্ষতিগ্রস্ত শিক্ষার অবস্থা। এটা মেনে নিতে হচ্ছে আমাদেরকে। তো মেনে নেওয়ার পরেও এটা থেকে উত্তরণের জন্য করণীয় বিভিন্ন পদ্ধতি, বিকল্প পদ্ধতি, এইগুলো নিয়ে সরকার যেভাবে চিন্তা করে, জনগণ চিন্তা করে, শিক্ষা সেক্টরের সাথে জড়িত সবাই চিন্তা করে। আমরাও চ্যানেলে সেফে অনেকগুলো প্রোগ্রাম করেছি এই করোনাকালীন শিক্ষা ব্যবস্থার উপর। তো আজকে এই যে টেকনিক্যাল শিক্ষা, বিশেষ করে বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা, শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। বেকার বলতে মনে হচ্ছে যে শিক্ষিতরাই বেকার, অশিক্ষিতর মধ্যে বেকারের সংখ্যা কম, শিক্ষিতের মধ্যে বেকারের সংখ্যা বেশি। আমরা একটা জরিপে দেখতে পাই 5 লক্ষাধিক মাস্টার্স হোল্ডার বাংলাদেশে বেকার। তো যদি হাতে কলমে শিক্ষা কিংবা টেকনিক্যাল শিক্ষা, কারিগরি শিক্ষা, এই জাতীয় বিষয়গুলো থাকতো, মনে হয় বেকার কেউ, শিক্ষিত হওয়ার পরে কেউ বেকার থাকতেন না। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি, ইদানিংকালে এই শিক্ষার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী কিংবা শিক্ষিত হওয়ার পরেও যখন নীতি নৈতিকতা বিবর্জিত কার্যকলাপে জড়িত থাকে, এটিও জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাস্কর। এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আলোচনায় অংশ নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করব আজকের সম্মানিত আমাদের আলোচক প্রফেসর ডক্টর নুকম আকবর হোসেন স্যারের কাছে। স্বনামধন্য শিক্ষক ছিলেন, রসায়ন বিজ্ঞানের উপরে আপনার যথেষ্ট গবেষণা এবং পাশাপাশি কাব্য সাহিত্যের উপরও আপনার অনেক বিচরণ অবদান। আপনার কাছ থেকে আমরা জানতে চাইব
কলমে ভেঙে যাচ্ছে, শব্দ ভেঙে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। জি, শব্দ বোঝা যাচ্ছে না। শব্দ ভেঙে ভেঙে আসতেছে, কথা শোনা যাচ্ছে না। এই দুটাই বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কিছুই। কোনো প্রশ্ন বোঝা যায়নি। শব্দ বোঝা যাচ্ছে না, বন্ধ, শব্দ বন্ধ। জি স্যার, কি শুনতে পাচ্ছেন? না, কোনো শব্দ এখন শুনতে পাচ্ছি, আগের কোনো কথাই শোনা যায় না। জি, আগের নেটওয়ার্কে খুব সমস্যা ছিল, তো স্যারের কাছে যেটা জানতে চাইছিলাম, এই যে হাতে কলমের শিক্ষা এবং বই পুস্তকের শিক্ষা, এই দুই ধরনের শিক্ষার মধ্যে জাতির জন্য কোন ধরনের শিক্ষা অধিকতর গুরুত্বপূর্ণ এবং মঙ্গলজনক, এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ স্নেহভাজন মোহাম্মদ নুরুল হক চিশতি এবং আজকের সম্মানিত অতিথি, সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রীর A2I প্রকল্পের সাবেক পরিচালক এবং সম্মানিত শিক্ষা সচিব জনাব এনআই খান এবং ইসলামিক ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন এবং অনলাইনে যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আমি চ্যানেল SF কে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর আলোচনার ব্যবস্থা করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিষয়টি হচ্ছে টেকনিক্যাল শিক্ষা বিষয়ে আলোচনা করতে গিয়ে আমাকে যে প্রশ্নটা করেছেন উপস্থাপক, হাতে কলমের শিক্ষা এবং বই পুস্তক নির্ভর শিক্ষা, আসলে কোনোটার চেয়ে কোনোটাই কম নয়। বই পুস্তক ছাড়া তো লেখাপড়াই করা যাবে না।
আর হাতে কলমের শিক্ষা, সেটা ছাড়া তো বইয়ের শিক্ষা অর্থহীন। আমাদের মূল প্রশ্ন হচ্ছে দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা। ভারসাম্যটা গুরুত্বপূর্ণ। সাধারণত দেখা যায় কালো এবং সাদা এই দুইয়ের মধ্যে মাঝখানে একটা কোটি কোটি রং থাকে, সেটাকে গ্রে স্কেল বলে। এখন আমরা কেউ একেবারে সাদা যারা আছি তারাও ঠিক জায়গায় নাই, একেবারে কালো যারা তারাও ঠিক নাই। পার্সেন্টেজ ঠিক করাটাই গুরুত্বপূর্ণ। উপাদানের কোনটার সাথে কোনটা কত শতাংশ মিশ্রিত করলে ভালো খাদ্য প্রস্তুত হবে সেটি গুরুত্বপূর্ণ, যে আমরা কত পার্সেন্ট কার সাথে মেশাবো। এখন এই প্রেক্ষিতে বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা বলি, বর্তমান সময়ের সাথে যদি সম্পর্ক রেখে আমরা কথাটাকে বিশ্লেষণ করি, বিবিসি 2020 সালে টিআইবির একটা প্রতিবেদন থেকে, গবেষণা থেকে তথ্য নিয়ে প্রতিবেদন রচনা করেছেন। এখন সেখানে বলেছেন বাংলাদেশে 44টি দেশের 2.5 লক্ষ লোক কাজ করেন এবং তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে 26,000 কোটি টাকা পাচার করেন। এটি একটা ইনফরমেশন। এবং আরেকটা ইনফরমেশন আমরা পাশাপাশি যদি রাখি, প্রথম আলোর একটা তথ্য, 40তম বিসিএস এর মধ্যে পদ সংখ্যা ছিল 2000, আর সেখানে আবেদনপত্র পাওয়া গেছে 4 লাখের বেশি। 2000-এর জন্য 4 লক্ষের বেশি। আর বিসিএস পরীক্ষায় কারা আবেদন করতে পারেন সে সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে। প্রাইমারি শিক্ষক নিয়োগ, এটি একটা বড় ধরনের নিয়োগ বাংলাদেশে। এখানে 11,000 পোস্টের জন্য আবেদন করেছেন 26 লক্ষ প্রার্থী, নেবেন 11,000, কিন্তু আমাদের লোক আছে 26 লক্ষ, যারা কম বেশি এটার জন্য যোগ্যতা সম্পন্ন, দরখাস্ত করার মতো যোগ্যতা আছেন। এবং আরেকটা, নারকোটিক্স ডিপার্টমেন্টে 9টি পোস্টের জন্য আবেদন করেছিল 8,500 জন। এই চিত্রটি দুটা পাশাপাশি রাখলে আমরা আন্দাজ করতে পারবো বাংলাদেশে এখন কোন ধরনের লেখাপড়া বেশি বেশি দরকার, কোন উপাদানটা বেশি দেব। আমরা কি চিনি বেশি দেব নাকি পানি বেশি দেব? এই দুইয়ের সমন্বয় করার বিষয়টা আমরা এই উপাত্ত থেকে আমার মনে হয় পেয়ে যেতে পারি। আরেকটা বিষয়, উপস্থাপক যে বিষয়টা বলেছিলেন যে বাংলাদেশে মোট 26,77,000 যে বেকার আছে, এর মধ্যে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী আছে 4,01,550 জন, এসএসসি পাস আছে 8,96,795 জন, আর এইচএসসি পাস আছে 6,37,126 জন, আর শিক্ষা বঞ্চিত আছে মাত্র 2,99,000। এখন ব্যাপারটা তো এরকম হওয়ার কথা ছিল না, ব্যাপারটা তো উল্টো হওয়ার কথা ছিল। যারা শিক্ষা গ্রহণ করবে, যারা উচ্চশিক্ষিত হবে, তাদের তো আগে জব পাওয়ার কথা, কিন্তু সেই ঘটনাটা ঘটছে না কেন? এবং শিক্ষিত যুবকদের মধ্যে এই যে বিশাল সংখ্যক কোনো চাকরি বাকরি নাই, কোন সময় নেই। জীবনকে আমরা বর্তমানে বাংলাদেশে প্রায় 72 বছর হচ্ছে গড়ায়ু। এই 72 বছরকে যদি আমি এটাকে 80 বছর ধরলাম সরাসরি হিসাব করার জন্য, তাহলে জীবনের অর্ধেক বয়স হচ্ছে 40 বছর। এখন একটা ছেলে মাস্টার্স পাস করতে আর 27-28 বছর, তারপরে চাকরি খুঁজতে খুঁজতে কমপক্ষে 4 বছর লাগে। একটা গবেষণা দেখা গেছে 3-4 বছর লাগে একটা চাকরি খুঁজে পেতে, অন এভারেজ বাংলাদেশে। তাহলে সে তো 32 বছর জীবন তো খেয়ে ফেললো চাকরির জন্য। তাতে করে মাত্র ট্রেনের টিকিট পেলো, এখনো ট্রেনে উঠে নাই, গন্তব্য তো বহু দূরে, জীবনের অর্ধেক পথ শেষ। আর মানুষের মেধা বিকশিত হয় সর্বোচ্চ 20 বছর বয়স পর্যন্ত। এরপর যা অর্জন করেছি সেটা ঘষা মাজা করে, শানিত করে, ধার দিয়ে আমরা লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাই। তাহলে আমাদের যেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে লক্ষ লক্ষ বেকার উপহার দিচ্ছে, সেইটাকে মাফ করবেন, এটা কেন? জি, শোনা যাচ্ছে স্যার?
আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, জি জি শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ জি ধন্যবাদ। শোনা যাচ্ছে। তাহলে যে লক্ষ জি লক্ষ বেকার আমরা পাচ্ছি, লক্ষ লক্ষ বেকার আমরা পাচ্ছি, এই বেকারত্ব কারণটা কি? কারণটা তো এখানে এই তথ্য থেকে আমরা বুঝতে পারতেছি। কারণ অনুমান নির্ভর কথাবার্তা চেয়ে তথ্য নির্ভর কথাবার্তা অধিকতর যুক্তিসঙ্গত বিষয়। এখন এখানে এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে আমাদেরকে যার ডিমান্ড আছে সেই ধরনের কাজে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। এখন আমরা দেখতে পাই যে আমাদের সহ সারা বাংলাদেশ ও সারা বিশ্বে আমাদের প্রতিদিনকার যে সমস্ত কাজ কারবার, এখন আমাদের জীবন হচ্ছে মডার্নাইজ, এটা টেকনোলজি ডিপেন্ডেন্ট। আপনি হিসাব করে দেখেন আপনার ঘরে 40 বছর আগে কি ছিল আর 40 বছর পরে কি আছে। 40 বছর আগে কম্পিউটার ছিল না, কম্পিউটারের লোকজন দরকার ছিল না। 40 বছর আগে ওয়াশিং মেশিন ছিল না, ওয়াশিং মেশিন রিপেয়ারের দরকার ছিল না। 40 বছর আগে ডিপ ফ্রিজ ছিল না, ডিপ ফ্রিজ রিপেয়ারের দরকার নেই। 40 বছর আগে স্মার্টফোন ছিল না, স্মার্টফোন রিপেয়ার করার মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার দরকার ছিল না। 40 বছর আগে এসি ছিল না, এসি দরকার করার মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার দরকার ছিল না। 40 বছর আগে গাড়ি ছিল না, গাড়ি দরকার জন্য অটোমোবাইল ইঞ্জিনিয়ার এই পার্সেন্টেজই ছিল না। এখন তো বাংলাদেশে প্রতি ঘরে ঘরে কোনো না কোনো টেকনোলজি ঢুকে গেছে। তাহলে এতগুলো জিনিস যখন নষ্ট হবে, এতগুলো যে রিপেয়ার করবে, এতগুলো জিনিস শিখাতে হবে, এতগুলো জিনিস যখন উন্নয়ন ঘটাতে হবে, তাহলে ওই ধরনের মানুষ দরকার। ওই মানুষগুলোকে আমরা বলছি টেকনিক্যালি স্কিল্ড পার্সন। এগুলো আমাদের প্রতিদিন লাগতেছে, অন্যদের লাগতেছে না তা না, কিন্তু এদের প্রয়োজনটা প্রতি মুহূর্তে। আপনার যদি 10-15 রকমের টেকনিক্যাল ডিভাইস গ্যাজেট থাকে, এগুলো নষ্ট হলে আপনাকে এই ধরনের মানুষ দরকার যিনি এগুলো জানেন এবং আপনার ঘরে এসে ঠিক করে দেবেন, এসি ঠিক করে দেবেন, ট্রেন ঠিক করে দেবেন, গাড়ির নিচে শুয়ে সেই কাজটা করে দেবেন। তাহলে এই কাজটা যারা জানেন সেই ধরনের লোকের ডিমান্ড বেশি, এটা হচ্ছে সোজা হিসাব। তাহলে ওই ধরনের মানুষ আমাদের তৈরি করতে হবে, আর যদি না করি বাইরে থেকে লোক চলে আসবে। তাহলে আমাদের দুইটা সংকট। একটি সংকট হচ্ছে আমাদের মানুষ আছে, স্কিল্ড মানুষ নাই। আমাদের প্রয়োজন আছে কিন্তু প্রয়োজন অনুপাতে কাজ করার মতো মানুষ নাই। আমাদের যুবকরা চাকরি চায় কিন্তু তারা যেটা জানে সেটা দিয়ে চাকরির বাজারে নাই। তাহলে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। প্রচুর বিক্রেতা কিন্তু এমন জিনিস বিক্রি করছে সেই জিনিসগুলো ক্রেতা নাই, আর এমন সব ক্রেতা যে জিনিসগুলো কিনতে চাচ্ছে সেই জিনিসটা বিক্রি করার লোক নাই। এই দুইয়ের মধ্যে ব্রিজ ফরমেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটার মধ্যে যোগসূত্র খুঁজে বের করতে হবে। কিন্তু আমাদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? এত ঝড় ঝঞ্ঝা তুফানের পরেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি আমার সংস্কারের কারণে ছাতা হাতে নিচ্ছি না। গ্রামে তো 40-50 বছর আগে জুঁইর বলে একটা ছিল, জুঁই একটা মাথার মধ্যে দিত কৃষকরা দিয়ে, কারণ হাতটা যাতে খোলা থাকে। ওই ওই জিনিসটা তো আমি এখন শহরে মাথায় দিতে পারি না, কিন্তু কৃষকের জন্য ছাতার চাইতে ওই জিনিসটা দরকারি বেশি। এখন আমার প্রয়োজন হয়েছে কিছু স্কিল্ড পার্সন, যার চাহিদা আছে, মানুষ টাকা দিতেও রাজি আছে, এবং এই জিনিসটা যত বেশি রকম পাবে মানুষ তৈরি হবে, তার আনএমপ্লয়মেন্ট থাকার কথা না। কিন্তু আমরা যাদেরকে তৈরি করছি তাদেরকে দিচ্ছি কি একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, যে একটা মাস্টার্স ডিগ্রি আমি বললাম, কিন্তু সে কোনো রিসার্চ করে নাই। কিন্তু ওয়ার্ল্ডের কোনো জায়গায় রিসার্চ ছাড়া কোনো মাস্টার্স হতে পারে না। আর মাস্টারিং মানে সে ওই বিষয়ের উপর মাস্টার, তার মানে সে নিজে অভিমত দেওয়ার মতো দক্ষতা অর্জন করেছে। বাট ইন আওয়ার কান্ট্রি হোয়াট উই আর গেটিং, হোয়াট উই আর অবজার্ভিং, তারা তো কোনো গবেষণা করে নেই কোনো মন্তব্য দেওয়ার জন্য যে একটা লজিক্যালি ডাটা সংগ্রহ করতে হবে। আর এই যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তো আমার তো আজকে প্রায় 3-4 ঘন্টায় চলে গেছে যে এই বিষয়ে আমাকে আগে জানার জন্য। দিস ইজ রিসার্চ। আমি এটা রিসার্চ করলাম, তারপরে আমি সেটাকে কনসিয়াস ফর্মে নিয়ে আসলাম। আমি কোন জিনিসটা এখানে উপস্থাপন করব। এখন আমি এখানে যদি বিরিয়ানির কথা বলি সেটা হবে না, আমাকে আমার কথা বলতে হবে যে টেকনিক্যাল এডুকেশনের উপরে, আমাদের আনএমপ্লয়মেন্টের উপরে, রিলেটেড ফ্যাক্টের উপরে, এবং লেটেস্ট আপডেটেড ইনফরমেশন গুলো আমাকে দিতে হবে। তাহলে এই কাজটা করার অভিজ্ঞতা যদি না থাকে তাহলে মাস্টারিংটা তো হবে না। অথচ তাদেরকে আমরা একটা সার্টিফিকেট দিয়ে সে উপরে চলে গেছে। উপরে চলে গিয়ে ওই জায়গায় তো ওখানে কিছু নাই, কারণ মেঘের উপরে ছাতা নিয়ে গিয়ে লাভ কি? ওখানে তো কোনো ঝড় বৃষ্টি নাই, ঝড় বৃষ্টি সব তো মেঘের নিচে, ডিমান্ড তো সব মেঘের নিচে। তো আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে বাংলাদেশে। আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমার যদি এমপ্লয়মেন্ট দরকার হয় তাহলে আমার কাজ করবে যিনি কাজ করবেন, তিনি যেই কাজই করুন সৎ পথে কাজ করলেই হলো।
উনি সততা রক্ষা করে কাজ করতেছেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তিনি কোনো কাজ ছোট নয়, কোনো কাজই বড় নয়। তিনি যদি সৎভাবে কাজ করেন সেই কাজটাই বড়। আর তিনি বড় কাজ করেন কিন্তু সততার সাথে করেন না, এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। এই মাইন্ডসেটটা পরিবর্তন করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ বেকার, যে একটা ছোট্ট একটা দেশে 17 কোটি মানুষ, এই মানুষের মধ্যে প্রায় 7 কোটি আছে 18 বছরের নিচে, 4 কোটি আছে প্রায় স্টুডেন্ট, এখন 4 কোটি আছে, 10 লক্ষ আছে টিচার। এখন এই যে এতগুলো বিশাল জনসংখ্যা, যারা আগামী বাংলাদেশকে নির্মাণ করবে, আগামী বাংলাদেশকে পরিচালনা করবে, আগামী বাংলাদেশকে উন্নয়নশীল থেকে উন্নত বিশ্বে নিয়ে যাবে, ওই ড্রাইভিং ফোর্সটা, মোটিভেশনাল ফোর্স যাদের হাতে, তাদেরকে যদি আমরা তৈরি করতে না পারি, কারণ অর্থনৈতিক একটা দারিদ্র্যের দুষ্ট চক্র বলে একটা কথা আছে, আপনার পকেটে যখন পয়সা নেই তখন কত রকমের সংকট যে আপনি পড়বেন তার কোনো ঠিক নাই। এই জন্য অতি দরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এগুলো আসলে কিসের উপর নির্ভরশীল? শুধু টাকার উপরে, আপনার ইনকামের উপরে। আপনার ইনকাম কম, আপনি ইচ্ছা করলে হারবার্ডে করতে পারবেন না, আপনি ইচ্ছা করলেই আপনি একটা গাড়ি কিনতে পারবেন না। আপনি হাজারবার এখন একটা গাড়ি কিনা বলে আপনাকে হেঁটে যেতে হবে, হেঁটে যেতে গেলে আপনি আছাড় খেয়ে পড়ে যাবেন, কর্দমাক্ত পথে পড়ে যাবেন, জুতা ছিঁড়ে যাবে, আপনি ভালো কাপড় পরতে পারবেন না। সমস্ত সংকটগুলো কিন্তু ওই আর্থিক অবস্থার উপরেই এর সাথে নির্ভরশীল। সেজন্য আপনাকে সৎ পথে উপার্জন করে যদি সমাজে ভালোভাবে চলতে হয়, তাহলে যেই কাজ অ্যাভেলেবেল আছে সেই কাজই আমাকে করতে হবে। আর দোজ হু আর ভেরি জিনিয়াস, এক্সট্রাঅর্ডিনারি, যারা আমাদের থেকে মনে করি যে অনেক বেশি মেধাবী, তাদেরকে আমরা সামনে এগিয়ে দেব। তাদেরকে বলবো যে আপনারা ড্রাইভিং সিটে থাকেন, তাহলে দক্ষ চালক যদি ড্রাইভিং সিটে থাকে, যাত্রীরা সবাই নিরাপদ। আর অদক্ষ ব্যক্তি যদি ড্রাইভিং সিটে থাকে, ওই চালক, গাড়ি, ড্রাইভার, মালিক, পথচারী সবাই অনিরাপদ, সবাই অনিরাপদ। সেই জন্য দক্ষতা ভিত্তিক যদি আমরা করি, তাহলে আমার ফ্রিজটা ঠিক থাকবে, আমার ফ্রিজ মানে আমার দেশের যত লক্ষ লক্ষ ফ্রিজ সব ঠিক থাকবে, আমার ইলেকট্রিসিটির লাইন ঠিক থাকবে, গাড়ি ঠিক থাকবে, রাস্তা ঠিক থাকবে, রাস্তায় ভেজাল দেবে না, সবাই দেখবে ঠিক থাকবে। আর সেই যা হচ্ছে যেটা ডিমান্ড আছে সেই কাজটা দিয়ে যদি আমি আমার ইয়াং জেনারেশনকে যদি আমার ইয়ুথকে, তার এই যে একটা মোর পটেনশিয়াল যেটুকু আছে, তার যে শক্তি আছে সেটা বিকশিত হওয়ার জন্য, তাকে যে আমি কনফিডেন্টলি তাকে ডেভেলপ করার জন্য, তার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেওয়ার জন্য তাকে যোগ্যতা ভিত্তিক চাকরির ব্যবস্থা করতে হবে। আর সেটা করা যাবে কখন? যেটা ডিমান্ড আছে সেটা। বাংলাদেশ এখন উন্নত হচ্ছে, এখন উন্নত হতে গেলে এখানে আমাদের অনেক সুযোগ সুবিধা আমাদের কমে যাবে। যেহেতু দরিদ্র লোক থাকলে মানুষ বলে যে ঠিক আছে বাদ দাও, ও তো দরিদ্র লোক, ওকে ওইটা বাদ দাও, এটা বাদ দাও, লাগবে না লাগবে না। এখন আর সেটা আমরা বলতে পারবো না। আমরা কিন্তু এখন সম্মানের সাথে উপরের দিকে আমরা উপরের দিকে যাচ্ছি। এখন ওই সম্মানের সাথে সাথে দায়িত্ববোধের একটা বিষয় আছে। আর সেক্ষেত্রে আমাদের যুব সমাজকে আনএমপ্লয়েড রাখা যাবে না, সোজা কথায় বেকার কোনো জিনিস থাকতে পারবে না। কিছু না কিছু তাকে সৎ পথে কাজ করার মতো সুবিধা তাকে দিতে হবে। আর সেটা হলো এই টেকনিক্যাল এডুকেশন। কারণ জার্মানিতে সব উন্নত বিশ্বের মধ্যে এই বিষয়টাকে গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। আর এটাকে যদি আমরা মাইন্ডসেটটা এরকম করি, যদি আমি এর মধ্যে যদি দেখি যে আমাদের ছেলে মেয়েরা ওখানেই ভালো করতেছে, পৃথিবীর অনেক বিখ্যাত আবিষ্কারক আছে যারা টেকনিক্যাল এডুকেশন থেকে আসছে ওখান থেকে, কারণ হাতে কলমে শিক্ষার কোনো বিকল্প নেই। হাতে কলমে শিক্ষায় মানুষ যেটুকু শিখতে পারে, শিক্ষার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক, একটা এক্সপ্লিসিট এন্ড ইন্ট্রিনসিক। তা এখন ইমপ্লিসিট এন্ড এক্সপ্লিসিট দুইটা শব্দ আছে। একটা হচ্ছে যে শব্দ বাক্য দ্বারা যে জিনিসটা প্রকাশ করা যায় এক্সপ্লিসিট, বই পড়ে যেটা পাই, কিন্তু বই পড়েও অনেক কিছু বোঝা যায় না। আমরা ফোন করি বলি যে আপনি যে বললেন এতটা 2 চামচ দিতে, 2 চামচ কিসের চামচ দেবো, ভাতের চামচ না তরকারির চামচ নাকি চার চামচ দেবো, এটা কেন জিজ্ঞেস করি? ওই শব্দ দ্বারা এই সমস্ত বিস্তারিত গুলো প্রকাশ করা যায় না। এই জন্য হাতে কলমে শিক্ষার ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই, দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তাহলে ওই যে 26,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, ওই 26,000 কোটি টাকা বিদেশ থেকে আবার আসবে যদি ওই দক্ষ জনশক্তি আমরা এখানে তৈরি করতে পারি। আমাদের এই মুহূর্তে চাহিদা যা আছে সেই হিসেবে আমাদের যুব সমাজকে তৈরি করে ফেলতে পারি। আর আমাদের মধ্যে যারা দোজ হু আর এক্সট্রাঅর্ডিনারি, জিনিয়াস, তাদেরকে আমরা সামনে ঠেলে দেবো। আপনারা উপরের দিকে যান, আপনারা গিয়ে আমাদেরকে পরিচালনা করেন। কারণ দক্ষ ব্যক্তি যদি আমার মাথার উপর থাকে আমি নিরাপদ। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর নুকম আকবর হোসেন সাহেবকে। অত্যন্ত চমৎকার তথ্যভিত্তিক যে আলোচনা করেছেন, আমাদের দর্শক ও শ্রোতারাও অনেক প্লিজড ওনার আলোচনা শুনে। তথ্য নির্ভর আলোচনা, বাংলাদেশে কেন বেকারের সংখ্যা বেশি, বেকারত্ব দূরীকরণের উপায় কি, সেই বিষয়টিও ফুটিয়ে তুলেছেন। হাতে কলমে শিক্ষার গুরুত্বটাও তুলে ধরেছেন। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই প্রযুক্তি নির্ভর শিক্ষা, এই বিষয়গুলো তুলে ধরেছেন। দক্ষ জনশক্তি, সকল বিষয়ে উনি টাচ করেছেন অত্যন্ত চমৎকার ভাবে। আমাদের শিক্ষাবিদ প্রফেসর ডক্টর নুকম আকবর হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার কাছে আবারও আলোচনা শুনবো আমরা ভিন্ন একটি বিষয়ে। তো আমরা এ পর্যায়ে আলোচনা শুনবো আমাদের সম্মানিত আলোচক ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন সাহেবের কাছ থেকে, যিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের সহকারী অধ্যাপক ইটিই বিভাগের, ডিপার্টমেন্ট অফ ইটিই এর। তো আপনি একজন ইঞ্জিনিয়ারিং আপনি পড়ালেখা করেছেন। আপনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি এর ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক এবং সাবেক বিভাগীয় প্রধান। তো আমাদের প্রফেসর ডক্টর নুকম আকবর হোসেন স্যার এই যে বেকারের একটা তথ্য দিয়েছেন, বাংলাদেশে যে বেকার, তো আপনার কাছ থেকে জানতে চাইবো এই বেকারত্ব দূরীকরণের জন্য এই যে আজকের যে টেকনিক্যাল শিক্ষা, এই টেকনিক্যাল শিক্ষা কি ভূমিকা রাখতে পারে, এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। আচ্ছা, জি শোনা যাচ্ছে। প্রথমে আমি নুরুল হক চিশতি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, প্রফেসর ডক্টর আকবর হোসেন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সাথে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। তো সুন্দর আলোচনা করেছেন আমাদের আকবর হোসেন স্যার, স্যারকে ধন্যবাদ জানাই তথ্যভিত্তিক আলোচনার জন্য। তো আমার কাছে আপনি যে প্রশ্নটা করেছেন, বেকারত্ব দূরীকরণে প্রযুক্তি দিতে টেকনিক্যাল এডুকেশন বা প্রযুক্তিগত পড়ালেখার কি ভূমিকা রাখতে পারে। সাধারণভাবে যদি আমি বলি, আমাদের টেকনিক্যাল এডুকেশন বা প্রযুক্তিগত শিক্ষা, সেটার মধ্যে জেনারেল এডুকেশনের মধ্যে বেসিক পার্থক্যটা কি সেটা হচ্ছে, আমরা জানি, সবাই জানি সেটা হচ্ছে আমরা জেনারেল এডুকেশন আমরা থিওরি ভিত্তিক পড়ালেখা করি, বই পুস্তকের পাঠ্যপুস্তক পড়ি। কিন্তু টেকনিক্যাল এডুকেশনের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, এটা আমরা তথ্যভিত্তিক যা পড়ি সেটাকে আমরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে হোক বা ল্যাবে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের মাধ্যমে হোক, প্র্যাকটিক্যাল ল্যাবে ওটাকে আবার ইমপ্লিমেন্ট করার বা প্রুভ করার চেষ্টা করি, হ্যাঁ, বা ওটাকে একটা প্রজেক্ট আকারে দাঁড় করানোর চেষ্টা করি। এটা হচ্ছে বেসিক পার্থক্য একটা টেকনিক্যাল এডুকেশনের মধ্যে। তো স্যার যেটা বলছেন, আমাদের আকবর হোসেন স্যার তো আলোচনা করেছেন, এখন রিসার্চের আসলে একটা বড় ফ্যাক্ট রয়ে গেছে, কারণ আমাদের এখানে আমরা ভীষণ দিতে পারি না। আমাদের এখানে আসলে কি পরিমাণ, কোন সেক্টরে কি পরিমাণ বেকার, আমরা উন্নত দেশগুলোতে যদি বলে দিই জব লিস্টের ক্যাটাগরি গুলা কিরকম হওয়া উচিত, তাদের আগামী 5 বছর কোন সেক্টরে কি ডিমান্ড আছে, সেটা নিয়ে আমাদের এখানে কোনো অ্যানালাইসিস নাই বা কোনো রিসার্চ বা গবেষণা নাই। তো আমি মনে করি প্রথমে আগে আমাদেরকে এই রিসার্চটা করা দরকার, যে আমাদের আগামী 5 বছর বা আগামী 10 বছর কোন সেক্টরে কি পরিমাণ দরকার, অর্থাৎ কোন ফিল্ডের কি পরিমাণ লোকবল দরকার হবে, সেটা যদি অ্যানালাইসিস করতে পারি, তাহলে সেই অনুপাতে ইউনিভার্সিটি গুলা, ইনস্টিটিউশন গুলা তারা যথাযথ মেজার নিতে পারে, বা সরকারের একটা এটা সুবিধা হয় তারা দিক নির্দেশনা দেওয়ার জন্য। এটা হচ্ছে প্রথম একটা কাজ হবে বলে আমি মনে করি। এরপরে যেটা আপনি বললেন, বেকারত্ব দূরীকরণের প্রথম কাজ সারা বলছে, আমরা আছে প্রচুর লোক আছে কিন্তু যথার্থ কাজের লোকের অভাব বেশি, অর্থাৎ স্কিল পার্সনের অভাব বেশি। সেটার জন্য আমি প্রথম কাজ হবে মনে করি কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশনটা আসলে খুবই জরুরি, এটা গুরুত্বের সাথে দেখতে হবে কোয়ালিটি এডুকেশন। তো বর্তমান সরকার এবং ইউজিসি, ইউনিভার্সিটি অফ গ্রান্ট কমিশন, এবং আইকিউসি, ইনস্টিটিউট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স সায়েন্স এর মাধ্যমে এখন নতুন একটা আইডিয়া ওনারা জেনারেট করার চেষ্টা করতেছেন, সেটা হচ্ছে আউটকাম বেস এডুকেশন। আউটকাম বেস এডুকেশন, সেটা লাস্ট 2-1 বছর ধরে ওনারা এটা গুরুত্বের সাথে চেষ্টা করতেছেন এইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। কিছু কিছু ইউনিভার্সিটি বা কিছু কিছু কলেজ বা প্রতিষ্ঠান এটাকে গুরুত্বের সাথে নিয়েছে এবং এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে, আউটকাম বেস এডুকেশন। তো আউটকাম বেস এডুকেশনে এটা যেটা হবে, স্কিল পার্সন তৈরি করা। শুধু আমরা পড়ালেখা দিলাম, স্টুডেন্টদেরকে তথ্যভিত্তিক আলোচনা করলাম, কিছু জ্ঞান শিখিয়ে বিতরণ করে তাদেরকে জব মার্কেটে ছেড়ে দিলাম, সেজন্য না। আউটকাম বেস এডুকেশনের একটা ডিফারেন্স ক্রাইটেরিয়া হচ্ছে তাকে প্র্যাকটিক্যাল হাতে কলমে কিছু স্কিল যাতে সে করতে পারে, স্কিল
কাজ নিয়ে সে যাতে বের হইতে পারে সেই ব্যাপারে তাকে কিছু ধারণা দেওয়া এই আউটকাম বেস এডুকেশনের মাধ্যমে সেটাই হচ্ছে সরকারিভাবে চেষ্টা করতেছেন ইউজিসির মাধ্যমে। তো এরপরে আমরা যে জানি আমাদের সামনে যে দিনগুলো আসতেছে, আমরা চতুর্থ ফোর্থ শিল্প বিপ্লব বলতেছি, সামনে আমাদের আসবে চতুর্থ শিল্প বিপ্লব। সেখানে টেকনিক্যাল এডুকেশনের ভূমিকা কিন্তু খুবই জরুরি। সামনে যে দিনগুলো আসতেছে টেকনিক্যাল জিনিস ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না। আমাদের ইন্ডাস্ট্রি বলেন, আমাদের সবকিছু বলেন, সবকিছু টেকনিক্যাল পার্সনদের হাতে চলে যাবে, কারণ সবকিছু নিয়ন্ত্রণ করবে তো কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে, বা 5G আসবে, 5G জেনারেশন আসবে, সবকিছু আমরা হাতের কলমে বা মুখের মাধ্যমে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে এখন আমরা এসি অন করতেছি বা বাসা বাড়ি অন করতেছি, অনেক কিছু এখন আমাদের প্রযুক্তিগতের উপর দিয়ে বা ফোর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে সবকিছু আসছে। সেখানে টেকনিক্যাল এডুকেশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেদিক দিয়ে আপনার যেটা আজকের যে টপিকসটা নির্ধারণ করছেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্কিল ম্যান পাওয়ার তৈরি করা। এখানে আমরা জানি গবেষণার মাধ্যমে কিন্তু আমরা স্যার যেটা বললেন আমাদের আকবর হোসেন স্যার, আমরা কিন্তু রপ্তানি করি। আমরা যদি স্কিল ম্যান পাওয়ার বিদেশে কিন্তু বাইরের দেশগুলি ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রি গুলাতে স্কিল ম্যান পাওয়ার যথেষ্ট অভাব, অর্থাৎ বিশেষ করে টেকনিক্যাল এডুকেশন সাইডে, ইঞ্জিনিয়ারিং যে সেটা বলে বিভিন্ন মাত্রা ইঞ্জিনিয়ারিং সাইডে বা সায়েন্স বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং সাইড গুলোতে প্রচুর কিন্তু টেকনিক্যাল স্কিল পার্সনের যথেষ্ট অভাব রয়েছে। তা আমরা যদি এই সাইডটাতে ফিল আপ করে আমাদের যদি এক্সপোর্ট করতে পারি, অর্থাৎ আমাদের ম্যান পাওয়ার আমরা যদি টেকনিক্যাল সাইডটা স্কিল করে আমরা যদি বাইরের দেশে তাদেরকে পাঠাতে পারি, সেটা আমাদের জন্য বৈদেশিক মুদ্রা রিজার্ভের জন্য একটা বড় ভূমিকা রাখবে। আমি একটা তথ্য গবেষণায় দেখা যায় যে 10 জন নন টেকনিক্যাল পার্সন বা যদি আমি একজন লোককে পাঠাই, অর্থাৎ যে দৈনিক ডেইলি লেবারকে পাঠায়, তার সাথে যদি একজন 10 জন না পাঠায়, একজন যদি টেকনিক্যাল পার্সনকে পাঠায়, সে যে পরিমাণ ইনকাম করে সেটা বাংলাদেশের রেভিনিউতে অনেক বড় একটা অবদান রাখবে। সেটা দুইভাবেও করা যায়। এখন বর্তমানে গবেষণার মাধ্যমে প্রচুর একটা সুযোগ আছে, স্কলারশিপ নিয়েও কিন্তু আমাদের যথেষ্ট, সেটা বাংলাদেশ সরকার এবং বিভিন্নভাবে বিভিন্ন সোর্সের মাধ্যমে এটা চেষ্টা করতেছেন। বঙ্গবন্ধু ফেলোশিপ আছে, এছাড়া অন্যান্য ফেলোশিপ গুলো আছে যেগুলোর মাধ্যমে রিসার্চের কাজে ইনিশিয়াল এটা হাতে করে হয়েছে, খুব এখনো ইনিশিয়াল পর্যায়ে আছে, এভাবে চেষ্টা করতেছে যে এই স্কিল পার্সন স্কলারশিপ নিয়েও বাইরে যাওয়া যায়। ওই স্কলারশিপের মাধ্যমে কিন্তু আমরা ম্যান পাওয়ার রপ্তানি করতেছি। এটা একটা আমাদের ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি গুলো যদি পর্যাপ্ত পরিমাণ শিক্ষা বা কোয়ালিটি এডুকেশন দিতে না পারে, তাহলে কিন্তু ওই জিনিসটা থেকে আমরা দূরে সরে থাকবো। এরপরে টেকনিক্যাল শিক্ষার আরেকটা গুরুত্ব আমি যদি বলি, আমরা টেকনিক্যাল শিক্ষা বা যেগুলাতে দিই সেখানে আমাদের যে টেকনিক্যাল শিক্ষার পাশাপাশি আমরা ওদেরকে ম্যানেজমেন্ট সম্পর্কে শিখাই বা সোশ্যোলজি সম্পর্কে শিখাই। এই সাবজেক্ট গুলো সম্পর্কে আমরা তাদের বেসিক বা এই অ্যাকাউন্টিং ফিনান্স সম্পর্কে তাদের বেসিক ইয়াগুলো দিয়ে দিই। তো একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা আমি যেটা বলবো, আমরা তাদেরকে যে শিক্ষাটা দিয়ে থাকি, তাদের ইঞ্জিনিয়ারিং নলেজের পাশাপাশি সে যে ফিল্ডে পড়ুক, সে টেলিকমিউনিকেশনে পড়ুক বা সে পাওয়ারে পড়ুক বা সে কম্পিউটার সায়েন্সে পড়ুক বা সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক, তার পাশাপাশি এই কোর্সগুলো তাকে বাধ্যতামূলক পড়তে হয়। অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, অর্থাৎ সে এই সম্পর্কে কিছু বেসিক ধারণা রাখবে। তো তার ফলে যে টেকনিক্যাল শিক্ষার পাশাপাশি তাকে সাধারণ ওই নলেজ গুলার পাশাপাশি সেটা তাকে জব ক্ষেত্রে বিশাল একটা গুরুত্ব দেয় বলে আমি মনে করি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিল বেকারত্ব দূরীকরণে আরেকটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে বর্তমান যে A2I প্রোগ্রাম গুলো আছে বা সরকারের যে স্টার্টআপ প্রোগ্রাম গুলো হিসেবে, একজন যদি তার কোনো আইডিয়া থাকে সরকার এটাকে এন্টারপ্রেনিউর হিসেবে বিভিন্ন জেলাগুলাতে, সরকার যে বিভিন্ন দেশের বিভিন্ন জেলাগুলোতে আইটি পার্ক করতেছে এবং A2I প্রোগ্রামের মাধ্যমে, স্টার্টআপ প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে ফান্ডিং করতেছে। এই ফান্ডিং এর মাধ্যমেও কিন্তু এন্টারপ্রেনিউর হিসেবে তার কোনো যদি ভালো আইডিয়া থাকে, এটা সরকারের কাছে যদি পৌঁছাইতে পারে, সরকার এটাকে ফান্ডিং করতেছে। রিসেন্টলি আমি যদি একটা এক্সাম্পল দিই, বুয়েটের আমাদের যে করোনাকালীন সময়ে বুয়েটের একটা হাই ফ্লো নজলের কথা আমরা বলবো। এটাকে কোনোভাবেই হাই ফ্লো নজল সেটা 25,000 টাকা, যেখানে অলরেডি এটা 1 লক্ষ, একটা 10 হতে 15 লাখ টাকা প্রয়োজন বাইরে থেকে আনতে গেলে, সেটা বুয়েটের গবেষণা মেডিকেলের টিমের সাথে ডাক্তারদের সাথে সমন্বয় করে একটা হাই ফ্লো নজল ইনভেন্ট করছেন, যেটা মাত্র খরচ করে 25,000 টাকা। তো এটা কোনোভাবে স্বাস্থ্য অধিদপ্তর বা ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পাচ্ছিল না। রিসেন্টলি আমি কিছুক্ষণ আগে পত্রিকায় দেখলাম এটা লাস্ট পর্যন্ত মনে হয় আজকে অনুমোদন দিয়েছেন, গতকালকে অনুমোদন দিয়েছেন, কিছু ট্রায়াল বেসিসে কিছু ইয়া করার জন্য। আমাদের যে
এই এন্টারপ্রেনার এগুলাকে আমাদেরকে সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, এটাও বেকারত্ব এখানে, কারণ আমাদের তো আসলে এমন কোনো ইয়া নাই যে আমাদের প্রচুর পরিমাণ শিল্প বিপ্লব নাই বা ইয়াগুলা নাই, প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি নাই। আমাদের যে স্কিল ম্যান পাওয়ার গুলা জেনারেট হচ্ছে, স্কিল ম্যান পাওয়ার গুলো আমরা যত জায়গায় সেট করতে পারতেছি না। তো কিছু কিছু জায়গায় স্কোপ তৈরি করে দিতে হবে, যাতে তারা নিজেরাই এন্টারপ্রেনার হিসেবে এটাকে উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠা করে এবং অন্যদের জন্য জব সৃষ্টি করতে পারে। এটা একটা ওয়ে হতে পারে। তো সরকার এদিক দিয়ে কিছু কাজ করতেছেন, এটা শুরু হয়েছে। এখন আমরা এখানে আসলে ইনিশিয়াল স্টেজে বিভিন্ন আইটিআই প্রোগ্রামের মধ্যে, স্টার্ট আপ প্রোগ্রামের মাধ্যমে বা আইটি পার্ক গুলো স্থাপনের মাধ্যমে সরকার ফান্ডিং করে বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছেন। এবার এটা একটা ভালো উদ্যোগ। তো এর পাশাপাশি এখানে আসলে আমাদের স্যার যেটা বললেন, ছাত্র বা সরকারের ভূমিকাও লাগবে, যেটা আমি বললাম। এখানে শিল্পায়ন করতে হবে। এখন আমরা প্রচুর পরিমাণে ইউনিভার্সিটি গুলা, ইনস্টিটিউশন গুলা, কলেজ গুলা, বিশ্ববিদ্যালয় গুলা প্রচুর পরিমাণে স্কিল পার্সন বা গ্রাজুয়েট পার্সন জেনারেট করতেছে, কিন্তু সেই পরিমাণ কিন্তু আমাকে ইন্ডাস্ট্রি গুলা কিন্তু হচ্ছে না। তো ইন্ডাস্ট্রি গুলো না হলে এখানে যে পরিমাণ জেনারেট হচ্ছে সেই পরিমাণ এমপ্লয়মেন্ট কিন্তু হচ্ছে না, সেই পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না, যার ফলে যেটা হচ্ছে প্রচুর পরিমাণ বেকার থেকে যাচ্ছে। এটা একটা কারণ। এখন আমি একদিক দিয়ে শুধু গ্রাজুয়েট বের করে দিলাম, কিন্তু সেই অনুযায়ী শিল্পায়ন করলাম না, বা সেই অনুযায়ী আমার কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলাম না, তাহলে কিন্তু কি হতে, বেকারের সংখ্যা বাড়তে থাকবে, আলটিমেট এমপ্লয়মেন্টটা হবে না। তো এদিক দিয়ে সরকারের সুনজর দিতে হবে, যাতে আমাদের ইন্ডাস্ট্রি গুলা ভালো মতো এখানে রান করতে পারে বা বিদেশি বিনিয়োগ আসতে পারে। এই বিদেশি বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে না পারলে শুধু আমরা গ্রাজুয়েট বা টেকনিক্যাল এডুকেশন যাই বলি, ওই টেকনিক্যাল এডুকেশন দিয়েও কিন্তু এটা কাভার আপ হবে না, কারণ আমাদেরকে টেকনিক্যাল এডুকেশনের পাশাপাশি আমাদেরকে এমপ্লয়মেন্টের জন্য সেটা আমাদের বেসরকারি উদ্যোক্তারা, ব্যবসায়ীরা এদিক দিয়ে এটা চিন্তা করা দরকার, এবং যারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে এই বিষয়ে চিন্তা করা দরকার। এরপরে যেটা স্টুডেন্টদের একটা কিছু কিন্তু কাজ আছে, সেক্ষেত্রে ভূমিকা আছে আমি মনে করি। আমাদের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন গুলা মেইনলি এখানে স্টুডেন্টদেরকে গাইডলাইন হিসেবে তাদেরকে গাইড করবে, তোমরা এই সাবজেক্টটা পড়ো বা এইগুলো পড়ো, এইভাবে পড়ো, এই পদ্ধতিতে পড়ো, তাহলে তোমাদের কাজটা সহজ হবে। এটা গাইডলাইন হিসেবে কাজ করে। এখানে স্টুডেন্টদের ভূমিকাটা কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে তাকে কিন্তু বাকিটা তাকে নিজেকেই আর্ন করে নিতে হবে। কারণ আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝতে পারলাম যে সেটা হচ্ছে স্টুডেন্টদের তিনটা কারণে মেইনলি তারা জব সেক্টর থেকে বেকার থাকতে বা হয়। সেটা হচ্ছে সাধারণত দেখা যাচ্ছে তার প্রচুর নলেজ আছে, কিন্তু সে কমিউনিকেট করতে পারছে, সে যখন ভাইবা বোর্ডে যাচ্ছে তখন সে কমিউনিকেট করতে পারছে না, তার কমিউনিকেশন স্কিলের প্রবলেম আছে। অর্থাৎ তাকে যখন সে জানে কিন্তু বলতে পারতেছে না, বা এই ধরনের কিছু প্রবলেম ফেস করা হয়। সে জানে কিন্তু বলতে পারতেছে না, তার মানে এটা কমিউনিকেশন স্কিল। আজকালকার যুগে এই কমিউনিকেশন স্কিলটা এটা ইয়ং জেনারেশনদেরকে যারা পাস করে তাদের কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। অর্থাৎ তাদের যে শাই ফিল করা, এই শাই ফিল করা থেকে তাদেরকে নিজে নিজেই কিন্তু এটা কেউ করে দিবে না, এটাকে নিজে নিজে চেষ্টা করতে হবে। শাই ফিল করা থেকে দূরে থাকতে, তার যা জানে সেটা স্মুথলি সে যে বলতে পারে। এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে, আমরা স্যার যেটা অলরেডি বলছেন, আমরা আকবর হোসেন স্যার যেটা বলছেন, আমরা জানি প্রচুর স্কিল আছে, কিন্তু স্কিলটাকে পার্সোনাল স্কিলের অভাব বেশি। অর্থাৎ যে সেক্টর যে লোকের দরকার সেই সেক্টর সেই পরিমাণ লোক নাই। আমি দেখা যাচ্ছে আমি যেটা জানি, আমি হয়তো কোন একটা ফিল্ডে গ্রাজুয়েশন করলাম, কিন্তু ওই গিল্ডে ফিল্ডে গ্রাজুয়েশন করলে কিন্তু সম্পন্ন না, কিন্তু এই জিনিসগুলো নিয়মিত আপডেট হচ্ছে। টেকনোলজিক্যাল এমন একটা বিষয়, আপনাকে নিয়মিত কিন্তু আপডেট থাকতে হবে। টেকনোলজিক্যাল শিক্ষা এমন একটা বিষয়, আপনি একটা আজকে পরে সেটা কিন্তু 5 বছর পরে সেটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, বা 10 বছর পরে সেটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। আপনাকে সেটা নিয়মিত আপডেটেড থাকতে হবে, ওই টেকনোলজি শিক্ষার ব্যাপারে আপনাকে নিয়মিত আপডেট করতে হবে। তো এই জিনিসটা পার্সোনাল টেকনিক্যাল স্কিলদেরকে বাড়াইতে হবে। অর্থাৎ আমি যেটা জানলাম সেটা আমি কাজে কলমে ইমপ্লিমেন্ট করতে জানতে হবে। এখন আমি এটা তো প্র্যাকটিক্যালি বা থিওরি ল্যাবের মাধ্যমে করছি, কিন্তু বাস্তবে ফিল্ডে গিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করার সে মন মানসিকতাটা থাকতে হবে, স্টুডেন্টদের সে সাহসটা নিতে হবে। আর একটা যেটা বিষয় দেখা গেছে, যারা গ্রাজুয়েট তারা সাধারণত যে লো পেড কিছু কিছু কোম্পানি আছে, সাধারণত তাদেরকে আমাদের ইয়ং জেনারেশনের মেইন টার্গেটে হচ্ছে সে প্রথমে সাপ করে জব পাস করে বড় একটা চাকরি করবে, বড় একটা বেতনের চাকরি করবে। এই মন মানসিকতা থেকে আমার মনে হয় বেড়ে আসতে হবে। প্রথমে তাদের উদ্দেশ্য হওয়া উচিত, আমি আগে কি স্কিল বা কি কাজ শিখবো, আমার কাজ শিখার প্রথম 2-1 বছর তার হওয়া উচিত আমি কি কাজ শিখবো। আমার যে জব সেক্টরে গিয়ে তার বেতনের দিকে না তাকায় দেখা যাচ্ছে কি কাজ শিখবো সেটার যুগে মনোযোগ হওয়া উচিত। সেটা হচ্ছে আমার অ্যাডভাইস। তাদের এই মনোযোগী হতে পারলে তার মনে হয় তার 2-1 বছর সে রানিং করে পারলো, সে কাজ শিখলো, এরপরে সে বিভিন্ন জায়গায় তার এক্সপিরিয়েন্সটা হইলো। কিন্তু এখনকার ইয়ং জেনারেশনের যেটা
উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রথমে সে একটা বড় ধরনের স্কোপ চাই, কিন্তু সেটা কিন্তু কাজ না শিখলে কেউ কিন্তু তখন তাকে দিবে না। আগে প্রথম কাজ হচ্ছে, আমি অ্যাডভাইস করব, সেটা লো পেইড হোক, যে কোনো বেতনে হোক, পরিশ্রম করে আগে কাজটা শিখতে হবে। এরপরে আস্তে আস্তে স্কিলটা ডেভেলপ হলে অটোমেটিক জবের পিছনে তোমাকে ঘুরতে হবে না। এরপর নিয়মিত ভেন্ডর সার্টিফিকেট গুলো অর্জন করা, যেমন ধরেন আমি যে বললাম রিয়েলি সাইবার সিকিউরিটি খাতে এইগুলো নিয়মিত কিন্তু টেকনিক্যাল স্কিল গুলো কিন্তু আপডেট করতে হয়। এটা পড়াশোনার পাশাপাশি আপনাকে ভেন্ডর থেকে বিভিন্ন ভেন্ডর সার্টিফিকেট গুলো আছে বাইরের দেশ থেকে, যেগুলো পরীক্ষার মাধ্যমে বা অনলাইন পরীক্ষার মাধ্যমে আমরা সার্টিফিকেট গুলো অর্জন করতে পারি। তো এই জিনিসগুলো করতে হলে কিন্তু নিয়মিত আমাদেরকে পড়ালেখা করতে হবে, পড়ালেখা করে ওই সার্টিফিকেট গুলা অর্জন করতে হবে। কারণ তাইলে কিন্তু, অর্থাৎ স্যার যেটা বললো, ওই টেকনিক্যাল স্কিল আমরা কিন্তু আপনাদেরকে স্টুডেন্টদেরকে বা ইয়াদেরকে বেসিক ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। তাকে কিন্তু পরবর্তীতে তাকে নিজেকে কিন্তু ওই ডেভেলপটা করে নিতে হবে। সে কিভাবে জব ফিল্ডে তাকে ফিট করে নেওয়ার জন্য তাকে নিয়মিত আপডেটের মাধ্যমে, বিভিন্ন এক্সাম বা বিভিন্ন ইয়াগুলোর মাধ্যমে তাকে বিভিন্ন সার্টিফিকেট অর্জন করে নিতে হবে। পাশাপাশি ভলান্টিয়ার জব করতে হবে, অর্থাৎ সেটা ভলান্টিয়ার জব বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ অ্যাটেন্ড করে তাকে কমিউনিকেশন স্কিল গুলো বাড়াইতে হবে। এই ধরনের কাজগুলো আমার মনে হয় বেকারত্ব দূরীকরণে একটা ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন সাহেবকে। বেকারত্ব দূরীকরণের জন্য যে টেকনিক্যাল শিক্ষা, এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনবো আমাদের সম্মানিত আলোচক প্রফেসর ডক্টর নুকম আকবর স্যারের কাছ থেকে। আগে স্যার অত্যন্ত চমৎকারভাবে বাংলাদেশে বেকারত্বের একটা পরিসংখ্যান, বেকারত্ব থেকে উত্তরণের কিছু পন্থা, বিভিন্ন বিষয় নিয়ে, হাতে কলমে শিক্ষার গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত চমৎকারভাবে কথা বলেছেন। তো স্যারের কাছ থেকে এখন জানতে চাইব, এই যে শিক্ষার্থীদের জন্য নীতি নৈতিকতার যে বিষয়, আমরা দেখি আমাদের সমাজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন নৈতিক স্খলন যেটা ঘটে থাকে। রিসেন্ট বুয়েটের মধ্যে যে ঘটনা, অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এবং দেশ জাতির জন্য লজ্জাজনক যে ঘটনা। তো এই যে শিক্ষার্থীদের জন্য নীতি নৈতিকতা অর্জন এবং চরিত্র গঠন, এটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? বিশেষ করে আপনার পূর্বের আলোচনা থেকে একটা বিষয় কিন্তু চলে এসেছে, এই যে দুর্নীতির বিষয়ে একটা তথ্য আলোচনা। তো এই যে চরিত্র গঠনের জন্য একজন শিক্ষার্থীর কতটুকু গুরুত্বপূর্ণ, যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? জি 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 জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি ধন্যবাদ জানাই ইঞ্জিনিয়ার জসিম সাহেবকে। উনি চমৎকার আলোচনা করেছেন, বিষয়বস্তুর উপরে অনেক কিছু জানতে পারলাম, এবং এর সাথে সংযুক্ত হয়েছেন অনেক দর্শক, সংযুক্ত হয়েছে, মন্তব্য করেছেন। তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। যে বিষয়টা এখনকার আলোচ্য বিষয়, নীতি নৈতিকতা প্রসঙ্গ। প্রথমে আমি একটা গল্প বলি। পাহাড়ে একজন জ্ঞানী ব্যক্তি থাকতেন। তিনি বয়স হয়ে গেছেন, ওনার সাথে দুই একজন লোকও থাকতেন। তো যেহেতু পাহাড়, ওখানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য অনেক দূরবর্তী রাস্তা, মাঝখানে খালি জায়গা, উপত্যকা। তো রাতের বেলা তিনি লক্ষ্য করলেন যে অনেক দূরে পার্শ্ববর্তী একটা পাহাড়ে বেশ কিছু লোকজন চলাচল করতে চায়, হাতে তাদের লণ্ঠন আছে। তিনি তার সহকারীকে বললেন যে তুমি গিয়ে দেখে আসো ওখানে কতজন লোক আছে, এত লোক কেন ওখানে। সে গেল, গিয়ে অনেকক্ষণ পর ফিরে আসলো, ফিরে এসে বলল যে ওখানে একজন লোক আছে। তো তিনি অবাক হয়ে গেলেন, বললো আমি এখনই দেখতে পাচ্ছি অনেকগুলো লণ্ঠন, তুমি বলছো একজন লোক, বিষয়টা তো বুঝলাম না। বলছে হ্যাঁ, ওখানে একজনই মাত্র লোক আছে। কেন? কারণ হলো ওখানে রাস্তার মধ্যে আমি গিয়ে দেখি যে একটা গাছ পড়েছিল। এখন সেই গাছটা একজনের পায়ে লাগে, ও একটা গালি দিয়ে কে এটা এখানে ফেলে গেল বলে একটু সরে যায় এবং সে পার হয়ে যায়, হোঁচটকায়। এইভাবে সবাই ওইরকম গালি দিতে দিতে রাস্তাটার মধ্যে কিছু কিছু অগ্রসর হচ্ছে গাছটা, কিন্তু কেউ সরায়নি। দেখলাম যে পরে একজন লোক এসে
তিনি বললেন যে এখানে গাছটা কে মানুষের অসুবিধা হচ্ছে, তিনি গাছটা ওখান থেকে সরিয়ে দিলেন। এই কারণেই আমি বললাম যে ওখানে আসলে জন আছে অনেক, কিন্তু মানুষ হলো একজন, বাকিগুলো জনসাধারণ। এই যে বিষয়টা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে। ক্লিয়ার। আচ্ছা, জি শোনা এই যাচ্ছে। জন্যই আমি বলেছি ওখানে জনসংখ্যা অনেক, অনেক মানুষ, অনেক জন আছে, কিন্তু মানুষ একজন, যে তার মন আছে এবং হোঁশ আছে, সে মানুষের কল্যাণ করতে চায়। যে মানুষ মানুষের কল্যাণ করতে চায় না, অপর প্রাণীর কল্যাণ করতে চায় না, পৃথিবীর কল্যাণ করতে চায় না, প্রকৃতির কল্যাণ করতে চায় না, পরিবেশের কল্যাণ করতে চায় না, তার আশেপাশের প্রতিবেশীর কল্যাণ করতে চায় না, সে তো মানুষ হবারই যোগ্য নয়। কারণ তাকে যে মানুষ বানানো হয়েছে, অন্যান্য প্রাণীগুলোর থেকে যে অনেক উপরে স্থান দেওয়া হয়েছে, তার পেছনে যথেষ্ট যুক্তি আছে। মানুষই একমাত্র প্রাণী যার শৈশব দীর্ঘ, আর কোনো প্রাণী শৈশব এত দীর্ঘ না। যার শৈশব যত বেশি দীর্ঘ হয়, তাকে তৈরি হওয়ার জন্য আল্লাহ স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন এটা অবকাশ দিয়েছেন, তুমি আগে তৈরি হও, তোমার দায়িত্ব বুঝে নাও, তোমাকে কি কি করতে হবে। তুমি হুট করে গরুর বাচ্চার মতো জন্মের সাথে সাথে লাফ দিয়ে দৌড়াতে দিও না, কারণ তোমাকে অনেক কাজ করতে হবে। এই যে এত বড় দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব গ্রহণের মূল কথা হলো তুমি নিজের জন্য বাঁচবা না, তুমি সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য, বিশ্ববাসীর জন্য, সৃষ্টির জন্য, এমনকি দূরবর্তী নক্ষত্রের জন্য তুমি বেঁচে থাকবে। দ্যাট ইজ এ কন্ট্রিবিউটিং সিটিজেন। সে হবে একটা ক্যালকুলেটর, সে শুধু আরেকজনের সমস্যা দেবে, দুইয়ের সাথে দুই কি হয়, সে চট করে বলবে 4 হয়। তুমি ক্যালকুলেটর হবা। বান্ডেল অফ বেনিফিট, সাবানের মতো প্রোডাক্টটাকে মডার্ন কনসেপ্টে বলে বান্ডেল অফ বেনিফিটস, যে ওখানে অনেক সুবিধা আছে আসলে, সেটার নাম প্রোডাক্ট। যেটা সুবিধা নাই সেটাকে আমরা ময়লা বলি, আর ময়লাকে আমরা অপমান করে বের করে দিই। জিনিসপত্র আমরা গ্রহণ করার সময় ধন্যবাদ দিয়ে হাসি মুখে গ্রহণ করি, ভালো জিনিস, মিষ্টির প্যাকেট, কিন্তু খাওয়ার পরে যে প্যাকেটটা এবং উচ্ছিষ্ট থাকে, সেটার কোনো উপযোগিতা থাকে না বলে সেটাকে ঝাড়ু দিয়ে বের করে দিই। একই রকম ভাবে মানুষ হতে গেলে তাকে দায়িত্বশীল হতে হবে, মানুষ হতে হলে তাকে মানুষের জন্য ভাবনা রাখতে হবে, মানুষ হতে হলে তাকে তার নিজের কথার চাইতে অপরের কথাকে, অপরের কান্নার, অপরের চোখের পানি, অপরের মনোবেদনা, এগুলোর প্রতি অনেক বেশি সংবেদনশীল হতে হবে। এই জায়গায় নীতি নৈতিকতার প্রশ্নটা চলে আসছে। এবং মানুষ হলে তাকে নৈতিক হতে হবে, আর নৈতিকতার মূল কথা কি? অপরের উপকার। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বুখারী শরীফে আছে, তিনি বলেছেন যে তোমরা, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা চাইবে তা অন্য ভাইয়ের জন্য চাইবে, এবং এই অন্য মানে কে? আমার পাশে যে আছে সে। টলস্টয়ের বিখ্যাত একটা গল্প আছে, 3 কোয়েশ্চন। সেখানে দার্শনিকের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল 3টা প্রশ্ন, এটা আপনারা সবাই জানেন। প্রশ্ন করা হয়েছিল, হোয়াট ইজ দ্য রাইট টাইম, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় জীবনে? তিনি উত্তর দিয়েছিলেন, নাও ইজ দ্য বেস্ট টাইম। এই যে আমরা আলোচনা করতেছি, এর চাইতে গুরুত্বপূর্ণ সময় নেই, কারণ গতকাল চলে গেছে, আগামীকাল অনিশ্চিত। এই সময়টা ইম্পর্টেন্ট। এই সময়টা ইম্পর্টেন্স যে বুঝতে পারে সে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। নাম্বার 2, হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন? দি পার্সন উইথ ইউ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। আপনারা আমার সাথে আছেন, সংযুক্ত আছেন এই পৃথিবীতে, 750 কোটি মানুষের মধ্যে আপনারাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনাদের ভালো করা, আপনাদেরকে কিছু দিতে পারা, আপনাদের সন্তোষভাজন হওয়া, আপনাদের উপকার করা, আপনাদের মনে আনন্দ সৃষ্টি করা, আপনাদের দুঃখের ভাগী হওয়া, এইটা হতে পারলে এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। And what is the most important task? To satisfy you. আপনাকে সন্তুষ্ট করা, আপনার অভাব পূরণ করা, আপনার মনোবেদনা দূর করা, আপনার কষ্টের অনুভব করা, এই কাজটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এইটাই হচ্ছে নৈতিকতার মূল ভিত্তি, যে আই এম হিয়ার নট ফর মাইসেলফ, রাদার ফর আদার্স। এই সেন্সটা যখন ভিতরে কাজ করে, তখন আমি অন্যায় করতে পারবো না, আমি ক্ষতি করতে পারবো না, আমি আরেকজনের পেছনে লাগতে পারবো না, অন্যায়ের সমালোচনা করতে পারবো না, আমি নীতির প্রশ্নে অটল থাকবো। আমি পাহাড় প্রমাণ যদিও আমার উপর বিপদ আসে, তবুও নীতির প্রশ্নে আমি কখনো পিছপা হব না। মেরুদণ্ড পেছনে যেটা আছে সেটা মেরুদণ্ড নয়, এটা তো একটা হাড্ডি। আসল মেরুদণ্ড হচ্ছে নীতি নৈতিকতার মেরুদণ্ড। ওইটা যার শক্ত নাই, এরকম 5টা মেরুদণ্ড, হাড্ডির মেরুদণ্ড থাকে কোনো লাভ নাই, কারণ ওইরকম মেরুদণ্ড গরুরও আছে, অন্যান্য প্রাণীরও আছে, মেরুদণ্ডী প্রাণী। কিন্তু আসল মেরুদণ্ড বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ওইটা না,
সেটা হচ্ছে নীতি নৈতিকতার মেরুদণ্ড। ওইটা যাদের নাই তার আসলে কোনো মেরুদণ্ডই নাই। এই জন্য খুবই ইম্পর্টেন্ট। কার্লাইল একটা সুন্দর কথা বলেছেন, বলছে আমি আমি একজন একজন ভালো মানুষ হব। কেন ভালো মানুষ হব? কারণ এই কারণে ভালো মানুষ হব, অন্তত পক্ষে পৃথিবীতে একজন দুর্বৃত্ত তো কম হবে। আমি যদি ভালো মানুষ হয়ে যাই তাহলে টোটাল দুর্বৃত্তের সংখ্যা, খারাপ মানুষের সংখ্যা একজন তো আমি অন্তত পক্ষে কমাইতে পারলাম, সেই জন্য আমি ভালো মানুষ হয়ে যাব। আর এই ভালো মানুষ না হওয়ার খেসারত কি দিচ্ছি? খেসারত হচ্ছে যিনি পরোটাটা বানাচ্ছেন, যিনি ঘিটা বানাচ্ছেন, যিনি আমটা দিচ্ছেন, যিনি খাবারটা বিরিয়ানিটা প্যাকেট করে দিচ্ছেন, এর ভিতরে তেলে পোকা, এরপরে টিকটিকির ল্যাস, এরপরে খারাপ রকমের তেল, এগুলো দিতে ওনার আটকাচ্ছে না। কারণ উনি তো নৈতিকভাবে ওই কথা বিশ্বাস করেন না, আমার চাইতে আমার প্রতিবেশী গুরুত্বপূর্ণ বেশি। আমরা যখন বলি আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, এর অর্থ কি? এটা তো শব্দ, ভালোবাসি, ভ আকার ল ওকার দিয়ে আমরা বললাম ভালোবাসি, কিন্তু এর অর্থটা কি? তাৎপর্য কি? তাৎপর্য হলো আমার জীবনের চাইতে আপনার জীবন গুরুত্বপূর্ণ আমার কাছে, আমার ক্ষুধার চেয়ে আপনার ক্ষুধা আমার কাছে গুরুত্বপূর্ণ, আমার পোশাকের চেয়ে আপনার পোশাকটা আমার বেশি বেশি দরকারি, আমার উন্নয়নের চেয়ে আপনার উন্নয়নটা আমি আগে চাই, আমি বৃষ্টিতে আমার ছাতার চাইতে আপনি ছাতা আপনারটা দরকার বেশি অনুভব করি আমি। এই কথাটার শব্দিক রূপান্তর হলো ভালোবাসা। যদি শব্দ থাকে আর শব্দের পেছনে ওই কাজটা না থাকে, এটাকে ভালোবাসা বলা যাবে না। একজন মানুষ হলে তাকে এই জন্যে সর্বাধিক সবার আগে এই জিনিসটা দরকার, এইটা দরকার, এইটা অনুপস্থিত আছে বলেই দেখা যাবে বিল্ডিং এর উপরে বাঁশ দেওয়া সম্ভব যেখানে লোহা দেওয়ার কথা, কারণ কেউ দেখছে না। আর একজন মানুষ নৈতিকতা সম্পন্ন মানুষ, সে জানবে যে স্রষ্টা আমাকে দেখছেন, আমি নিজের প্রতি দায়বদ্ধ, as because I am a human being, আমি একজন মানব হিসেবে আমাকে সৃষ্টি করা হয়েছে, আমাকে একটা মর্যাদা অলরেডি দেয়াই হয়ে গেছে। যেদিন আমি মানুষ হিসেবে মানব রূপে জন্মগ্রহণ করেছি, সেই দিনই পৃথিবীর লক্ষ লক্ষ প্রাণীর তুলনায় শ্রেষ্ঠত্ব নিয়ে আমি জন্মগ্রহণ করেছি। এই জিনিসটা উপলব্ধি থেকেই এই মর্যাদা পেয়েছি বলে মর্যাদার দাম দিতে হবে। আমি কেউ দেখুক বা না দেখুক, রোড সার্কিট ক্যামেরা থাকুক বা না দেখুক, কেউ আমাকে দেখুক বা না দেখুক, আমি কখনো অন্যায় করব না। সেটা অন্ধকারেও না, এককভাবেও না, জনসমক্ষেও না, কেউ দেখলেও না, না দেখলেও না। ইট ইজ মাই কমিটমেন্ট টুয়ার্ড মাই সেলফ। এইটা যদি না থাকে তাহলে ও মানুষ কি, ও কি পোশাক পরলো, কি গাড়িতে করে আসলো, কিভাবে নামলো, তার কোনো দাম নেই, কোনো দাম নেই। দাম তখনই থাকে যখন উনি আস্থাশীল হন। কারণ এটা হচ্ছে মানুষের প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম আছে। যেমন তারা যাক বাংলাদেশে যে অক্সিজেন আছে, তার তার যে সংকেতটা O2, তার নাম হচ্ছে অক্সিজেন। সেটা অক্সিজেন নিজে জ্বলে অন্যকে জ্বলতে সাহায্য করে, নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে। হাইড্রোজেন নিজে জ্বললে অন্যকে জ্বলতে সাহায্য করে না। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাদ্য লবণ। এরকম প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্য চোরের জন্য যেমন, যেমন এক গ্লাস যদি আমরা একটা মিষ্টি একটা চোরকে দেই, সেও মিষ্টি পাবে। আবার যখন একজন সম্রাটকে দেবো, সেও মিষ্টি পাবে। তার ধর্ম অপরিবর্তনীয়, এইটা হচ্ছে তার সততা। তাহলে আমার চারপাশের সমস্ত জিনিস তার সততা রক্ষা করেই বলে, সূর্য তো সততা রক্ষা করছে। সে বলেছিল সকালে উঠবে, পরের দিন আমরা তো বিশ্বাস করে নিয়েছি কালকে ভোর হবে, কিন্তু সূর্য যদি মানুষের মতো এরকম মুনাফিকি করতো, একদিন গেলে তো 10 দিন খবর নাই কোথায় চলে গেছে, তাহলে আজকে চিন্তা করেন এই মানব সভ্যতার কি হতো, আপনার আমার কি হতো, চাষবাসের কি হতো, সকাল বিকালের কি হতো, কাজকর্মের কি হতো, চন্দ্রের কি হতো, জোয়ার ভাটার কি হতো, সমস্ত কিছু এলোমেলো হয়ে বিধ্বস্ত হয়ে যেত। কিন্তু সূর্য তার কথা ঠিক রেখেছে, পানি তার কথা ঠিক রেখেছে। অক্সিজেন যদি কিছুক্ষণ পর পর এক এক রকম আচরণ করতো, তাহলে ফুসফুসে গিয়ে কি অবস্থা করতো। করোনা ভাইরাসের কারণে আপনারা এটা বুঝতে পারছেন যে অক্সিজেনের কত বেশি দাম। কিন্তু তারা তার ধর্ম পরিবর্তন করে না। স্রষ্টা তাকে যেই কাজের জন্য নিয়োজিত করেছে, সেই কাজ থেকে সে বিন্দু মাত্র সরে যাচ্ছে না, সরে যাচ্ছে শুধু মানুষ। এই কারণে মানুষকে তার এটা জবাবদিহি করতে হবে। যেহেতু তোমাকে মর্যাদা দিয়েছি, তুমি মর্যাদার সেটা ঠিক রাখতে পারো নাই, তুমি বলো কেন ঠিক রাখতে পারো নাই। যেহেতু পেরেছো সেই জন্য পুরস্কার, যেহেতু পারো নাই সেই জন্য তোমাকে তিরস্কার এবং তোমার জন্য শাস্তি আছে। আর এই মানুষ হওয়ার জন্য আমাদের সর্বাগ্রে প্রয়োজন নৈতিকতার বিষয়টা। এটা যদি আমরা করতে না পারি, তাহলে কোনোভাবেই আমরা কোথাও টিকতে পারবো না। হয়তো কেউ আজকে দেখছে না, কোনো না কোনো সময় প্রত্যেকটা ডেটা এটা ইজ বিং রেকর্ডেড ইন দিস ওয়ে দ্যাট ওয়ে।
আপনার চারপাশে যে মানুষজন আছে তারা কিন্তু সবাই আপনার সম্পর্কে মন্তব্য করে, আপনার সম্পর্কে খবর জানে, আপনার সম্পর্কে সবকিছু জানে। হয়তো ভয়ে বলে না, বন্ধুত্ব নষ্ট হবে সেই জন্য বলে না, আপনার উপর নির্ভরশীলতা আছে সেই জন্য বলে না, আপনার সাথে সম্পর্ক নষ্ট হলে বিপদের সম্ভাবনা আছে সেই জন্য বলে না। তার মানে এই নয় যে মানুষ আপনার কর্মকাণ্ড দেখছে না। সবাই খাতা নিয়ে বসে আছে, কাটতেছে কাটতেছে কাটতেছে। আর যখন সেই হাত পা যখন নড়াচড়া বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন ঠিকই বলবে, হ্যাঁ ও তো এরকমই ছিল। আপনি শুনবেন কিন্তু কিছু বলতে পারবেন না। সেই জন্য ওই অবস্থা আসার আগেই আমাদেরকে এটা ঠিক করতে হবে যে মানুষ হিসাবে আমাকে যে মর্যাদা স্রষ্টা আমাকে দিয়েছেন, এট দ্য কস্ট অফ এনিথিং, আমাকে এটা উপরে তুলে ধরতে হবে। এইটা রাখার নামই হচ্ছে মানবতা, এটার নামই হচ্ছে সততা, নিষ্ঠা, চরিত্র থাকা। আর এটা না থাকলে এই সমস্ত বিষয়ের কোনো দাম নাই, মানুষ হয়ে জন্মানোর কোনো অর্থ থাকতে পারে না। আরেকটা বিষয় আমি এর সাথে সংযুক্ত করি, আমেরিকাতে একটা গবেষণা হয়েছিল, 20 বছর ধরে গবেষণা হয়েছে, 75,000 এক্সিকিউটিভ যারা সফল তাদের উপর তথ্য নিয়ে গবেষণা করা হয়েছিল যে কোন কাজটা পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লেখাপড়া, দক্ষতা, তার সৌন্দর্য, তার হাতের লেখা, তার শারীরিক শক্তি, কোন জিনিসটা বেশি দরকারি। 20 বছর গবেষণা করে এটা ওয়ার্ল্ড ফেমাস একটা রিসার্চ ফাইন্ডিংস, শেষ পর্যন্ত দেখেছে 1 নম্বরে দেখেছে অনেস্টি, সততা। যার সততা নাই তার আগে ভাগে যা কিছু আছে ওগুলো কিছু নাই। একটা হাসির কথা একটু বলি, তাৎপর্যপূর্ণ একটা কথা। একজনকে ভাইবা নিচ্ছে, ভাইবা নেওয়ার সময় জিজ্ঞেস করছে যে আপনি কি কি জানেন? বলছে আমি কম্পিউটারে খুব ভালো জানি, আইসিটি তে আমার দক্ষতা আছে, ইংরেজিতে আমি ভালো সার্টিফিকেট আছে, আপনার লেখা অত্যন্ত খুবই ভালো, আপনি ট্রেনিং নিয়েছেন, আমি বহু ট্রেনিং নিয়েছি। যেটাই জিজ্ঞেস করে বলে যে সবই পারি। ওনারা তো হতবাক হয়ে গেছেন, বলে এরকম লোকই তো আমার দরকার। বলছে আপনি বলেন তো আপনার কোনো একটা কি দোষ নাই? বলছে আছে। বলে কি আছে? বলছে আমি শুধু একটা দোষ আছে, সেটা হলো আমি মিথ্যা কথা বলি, বাকি সব ঠিক আছে। তো ওই একটা জিনিস যদি ঠিক না থাকে বাকিটা থেকে তো কোনো লাভ নেই। আমাদের যোগ্য যেমন হতে হবে, নৈতিকতাটা সর্বাধিক। মানুষ হিসাবে মানুষের প্রতি, স্রষ্টার প্রতি, সমাজের প্রতি, এটা আমার দায়বদ্ধতা। এটা নাই বলে আজকে পরিবেশ, জার্মানির মধ্যে 100 জন লোকের উপরে মারা গেছে, শতাধিক নিখোঁজ, চায়নাতে ঝড় বৃষ্টি তুফানে ভেসে যাচ্ছে, যখন বৃষ্টি হওয়া তখন বৃষ্টি নাই, আর যখন বৃষ্টি আমাদের চাহিদা আছে সেটা নাই, যখন চাহিদা নাই তখন একেবারে বন্যা হয়ে ভেসে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ভোগবাদী মানসিকতার কারণে। কারণ চারিদিকে আমরা আমাদের নীতি নৈতিকতা সংরক্ষণ করে নেই। কেউ যখন দেখছে না পাহাড় কেটে ফেলতেছি, কেউ যখন প্রতিবাদ করতেছেন তখন গাছটা কেটে ফেলতেছি। আমার ইচ্ছা মতো আমি যেমন ইচ্ছা প্রকৃতির বুকে অত্যাচার চালাচ্ছি, আর সেই অত্যাচারের মাসুল আমাদেরকে দিতে হচ্ছে। এই জন্য লেখাপড়া, তৈরি হওয়া, উন্নয়ন, সমস্ত কিছুর আগে ব্যক্তিগতভাবে মানুষকে সৎ হতেই হবে। এটা হচ্ছে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, অ্যাট্রিবিউট, যেটা না হলে মানুষ হওয়া যাবে না। আর মানুষ যদি হওয়া না যায় তাহলে বাকি সবকিছু হয়েও তো আর কোনো লাভ নেই। ধন্যবাদ সকলকে। শোনা যাচ্ছে? জি জি। ধন্যবাদ। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। জি, শুনতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি জি শোনা যাচ্ছে, শোনা। জি, হ্যাঁ, এখানে আমি অসংখ্য আরেকটা ধন্যবাদ। বিষয় একটু যোগ করি সাথে, সেটা হলো জি আরেকটা শব্দ জি যোগ জি করি স্যার। লাস্টে। সেটি হলো এখানে সবাইকে পেয়েছি সেজন্য বলি যে আমি আমার ইয়াং জেনারেশনকে বলবো যে যে তোমরা তৈরি হও বাংলাদেশ সহ সারা বিশ্বে, তুমি যেখানেই নাগরিক হও না কেন, তোমাকে প্রথমে মনে করতে হবে তুমি বিশ্ব নাগরিক। পৃথিবীতে এখন পুরোটা গ্রাম, এই গ্রাম মানে হচ্ছে আমি নিজেকে গ্রামের জন্য তৈরি হতে হবে। এই জন্য কয়েকটা কোয়ালিটি কথা গবেষকরা খুঁজে বের করেছেন যে এখন যদি আমি যুবক হতাম তাহলে আমি কি করতাম। তাহলে আমি করতাম প্রথমে, আমি এই কথাটা মেনে নিতাম যে আমি এখন বিশ্ব নাগরিক, সুতরাং আমি বিশ্বের জন্য তৈরি হচ্ছে। আমি এখন কোনো জেলা, উপজেলা, গ্রাম
আমি কোনো একটা দেশ বা কোনো মহাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য আমি আমাকে তৈরি করছি। আমাকে ফাইট করতে হবে বিশ্বব্যাপী। উল্টো করে বললে আমার সম্ভাবনা বিশ্বব্যাপী, এবং আমার সম্ভাবনা কতটুক? স্কাই ইজ দ্য লিমিট। আকাশের যেমন সীমানা নাই, আমার মানুষ হিসেবে আমার কোনো সীমানা নাই। আমি শুধু নিজেকে সেই ব্যাপারে তৈরি করতে পারবো, এটা আমি প্রথম মনে করতাম। নাম্বার 2, আমি অবশ্যই ডিজিটাল লিটারেসিটা গ্রহণ করতাম। আইসিটির উপরে যেটুকু একেবারে দরকারি জিনিস, সেই জিনিসগুলো আমার অভ্যাসে পরিণত করে ফেলতাম। আইসিটির উপরে আমার একটা বিশ্ব নাগরিকের যেরকম একটা দক্ষতা দরকার, সেই দক্ষতা আমি অর্জন করে ফেলতাম। 3 নাম্বার, আমি এইটা বিশ্বাস করতাম যে আমি পৃথিবীতে একা বসবাস করতে পারবো না, আমাকে সমাজে বসবাস করতে হবে এবং ভালো ভালো শিক্ষিত লোকের সাথে বসবাস করতে হবে। অনেক লোকের সাথে বসবাস করতে কি কি গুণাবলী লাগে সেটা আমি অর্জন করতাম। এটাকে বলা হয় ওয়ার্কিং ইন এ টিম এনভায়রনমেন্ট, অনেকের মধ্যে কাজ করা, তাদের সাথে বসবাস করার এই দক্ষতাটা আমি অর্জন করতাম। আর একটা কি করতাম, আমি অবশ্যই একজন লিডার হওয়ার চেষ্টা করতাম, কারণ একজন লিডার খুব বেশি দরকার। যে কোনো জায়গায়, ঘরে বাইরে, প্রত্যেক জায়গায় আমরা সবাই লিডার। আমি ঘরের মধ্যে লিডার, বন্ধুদের মধ্যে আমি আমার লিডারশিপের সুবিধা আছে সব জায়গায়। আর এই লিডারশিপের জায়গাটার জন্য আমার যে কোয়ালিটি, সেটা আমি অর্জন করতাম। তারপর কি করতাম, আমি এন্টারপ্রেনারশিপ শিখতাম। আমি নিজে নিজে কিভাবে তৈরি হওয়া যায়, চাকরি বাকরি না করে, অবাধ সুযোগ, বিশাল মার্কেট, এই বিশাল মার্কেটে নিজেকে তৈরি করার জন্য আমি নিজেকে তৈরি করতাম। আমি নিজের মধ্যে এই সৃজনশীলতা এনে আরেকজন কাছ থেকে শিখে ক্রমাগত শিখতাম। প্রতিদিন আমি শিখতাম, কারণ এই শিখার সুযোগ আমাদের সময় ছিল না। আজকে হাতের কাছেই অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যালটেক, ক্যামব্রিজ আমার হাতের কাছেই। শুধু আমার একটা ইচ্ছা, এরপরে যাকে সবকিছু বলছে, এই সুবিধা যারা পেয়েছে তাদের উচিত এই সুবিধাটা গ্রহণ করা। আর একটা খুব দরকারি একটা জিনিস যেটা দরকার আমি মনে করতাম, সেটা হচ্ছে হাউ টু কমিউনিকেট। জসিম সাহেব বলেছেন, ইটস ভেরি ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা কি, এটা হচ্ছে নীরব কবিত্ব এবং আত্মগত ভাব উচ্ছ্বাস। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মনে মনে অনেক কিছু ভাবি, কিছুই লিখতে পারি না, সেটা হবে না। আমি যা বুঝি, যা জানি, যা চিন্তা করি, যা উপলব্ধি করি, সেটা আরেকজনের কাছে কোন রকমের ত্রুটি ছাড়া আরেকজনের কাছে পৌঁছানো, এই কোয়ালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল। আমি এই বিষয়গুলো শিখতাম। আমি তরুণ সমাজকে বলবো, অবাধ সুযোগ, হতাশ হওয়ার কোনো কারণ নেই, বিশাল সম্ভাবনা, নিজেকে ওটার জন্য প্রস্তুত করো। ইফ ইউ আর নট প্রিপেয়ার্ড বাট অপরচুনিটিস আর দেয়ার, ইট ইজ মিনিংলেস, ওয়ার্থলেস। অনেক সুযোগ, নিজের কোনো প্রস্তুতি নেই। আমার চারপাশে বর্ষাকালে প্রচুর মাছ, কিন্তু আমি জাল মারতে জানি না, মাছও ধরতে জানি না, তাতে কোনো লাভ নেই। এই জন্য প্রিপেয়ার ইউর সেলফ, দি ওয়ার্ল্ড উইল বি ইয়োর্স। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। অসংখ্য অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এই যে শিক্ষার্থীদের নীতি নৈতিকতার বিষয়ে যে উদাহরণ দিয়ে বাস্তবসম্মত বিষয়গুলো টেনে এনে যে আলোচনাটা করেছেন, অসম্ভব চমৎকার হয়েছে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল এসএফ এর পক্ষ থেকে, এবং অনেক দর্শক শ্রোতা স্যারকে আরো বেশি চ্যানেলে এসএফ এ গেস্ট করার জন্য রিকোয়েস্ট করছেন বিভিন্ন কমেন্টসে। সেই দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। স্যারের প্রতিও আমাদের অনুরোধ থাকবে আরো প্রোগ্রামে আনবেন। স্যারের সাথে আরো কথা হয়েছে, ইসলাম ও বিজ্ঞান বিষয়ে একটা প্রোগ্রাম করব চ্যানেল এসএফ থেকে। এই যে ইসলামের দৃষ্টিতে বিজ্ঞান বা বিজ্ঞানের দৃষ্টিতে ইসলামী সামঞ্জস্য বিষয়গুলো নিয়ে সেই অনুষ্ঠানে ইনশাল্লাহ স্যারকে গেস্ট করব। তো প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা স্যারের কাছ থেকে এই যে নীতি নৈতিকতা অর্জনের যে গুরুত্ব, এই বিষয়টি মানে শিক্ষার্থীদের জন্য নীতি নৈতিকতা এবং চরিত্র গঠনের গুরুত্ব, এই বিষয়ে আলোচনা করছিলেন। তো আমাদের সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন সাহেবের কাছ থেকে জানতে চাইবো, এই যে নীতি নৈতিকতা বা চরিত্র গঠনের যে গুরুত্ব নিয়ে ডক্টর নুকম আকবর স্যার যে আলোচনা করলেন, তো আপনার কাছ থেকে জানতে চাইবো, বর্তমান তরুণ প্রজন্মের প্রতি এই নীতি নৈতিকতা এবং চরিত্র গঠনের জন্য আপনার পক্ষ থেকে কি মেসেজ বা বার্তা রয়েছে? কারণ আমরা এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখি, বিশেষ করে অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনা দেখলাম, তো আপনার পক্ষ থেকে এই তরুণদের প্রতি কি উপদেশ রয়েছে যদি বলতেন। ধন্যবাদ। আসলে এটা বুয়েট যে প্রতিষ্ঠানেও প্রথমে স্যার তো বিশদ আলোচনা করছেন, আকবর হোসেন স্যার, নীতি নৈতিকতার বিষয় নিয়ে। তো আমি যেটা বলি, নীতি নৈতিকতার বিষয়টা হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল একটা বিষয়, ব্যক্তিগত বিষয়।
সে এখানে আসলে প্রতিষ্ঠানের কোনো দোষ নেই, বা প্রতিষ্ঠান সে যে প্রতিষ্ঠানে থাকুক সে হয়তো অত্যন্ত মেধাবী, স্যার যেটা বলছেন, কিন্তু তার নীতি নৈতিকতা নাই। তাইলে সে নিশ্চয়ই ভালো স্টুডেন্ট বলেই কিন্তু সে বুয়েটে চান্স পেয়েছিল, এবং অনেক হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টকে পিছনে পেলে কিন্তু সে বুয়েটে চান্স পেয়েছিল। তার মানে তার মেধা বা যোগ্যতার কোনো অভাব ছিল না। কিন্তু সেইখানে গিয়ে বা সে সঙ্গ দোষে হোক, আমাদের একটা কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্ববাস, সেটা হোক যে কোনো পরিস্থিতি হোক, সেটা বিভিন্নভাবে আসতে পারে। সেটা তার সে নীতি নৈতিকতা সে বর্জন করছে, বা নীতি নৈতিকতা তার হারিয়ে গেছে। তো সেটা সাথে তার ব্যক্তিগত জিনিস। তো সেটা আসলে ইনস্টিটিউশনের বা ইউনিভার্সিটির কোনো দোষ নাই। প্রথমে আমি বলে রাখি, নীতি নৈতিকতা বিষয়টা হচ্ছে সম্পূর্ণ একটা পার্সোনাল বিষয়, বা সেটা হচ্ছে ব্যক্তিগত বিষয়। আহ, আহ, যদিও এটা সমাজে, বর্তমান সমাজের প্রেক্ষিতে এই নীতি নৈতিকতা আসলে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন স্যার এই বিষয়ে বিশদ আলোচনা করছেন, আকবর হোসেন স্যার। আমি সেদিক দিয়ে যাব না। আমাকে যেহেতু বলা হয়েছে বর্তমান তরুণ সমাজের প্রতি বা কি মেসেজ আছে, তো আমি আমার যে আমার অবশ্য এক্সপিরিয়েন্স, অবশ্য স্যার হয়তো আলো ভালো বলতে পারবেন না, আমার যে 10-12 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু স্টুডেন্টদেরকে দেখেছি, যতটুকু আমার কাছে মনে হয়েছে, মেইনলি তিনটা জিনিস আমার কাছে মেইনলি দায়ী মনে হয়। যদি মনোবিজ্ঞানীরা এটা আরো ভালো বলতে পারবেন। শিক্ষকতা ভাষা আমি তিনটা জিনিসকে মেইনলি দেখি। প্রথমটা হচ্ছে তার পরিবার। একটা আসলে সে নীতি নৈতিকতার বিষয়টা প্রথমটা সে কোত্থেকে লার্ন করবে, সে তার পরিবার থেকে। সে পরিবার বলতে সে বুঝে মা বাবা ভাই বোন, এই পরিবার থেকে সে কিন্তু তার নীতি নৈতিকতার বিষয়টা শিক্ষা অর্জন করবে। তো এই জিনিসটাতে বর্তমান সমাজের প্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে মা বাবা উভয়ই চাকরিজীবী, বা এত বেশি ব্যস্ত, ছেলেকে সময় দেওয়ার সময় নাই, ছেলে ডিপ্রেশন হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু বিভিন্ন কেস আমরা পাই আমাদের ইনস্টিটিউশন বা পরিচালনা করতে, স্টুডেন্টদের সাথে হ্যান্ডেল করতে গিয়ে এই ধরনের কেস কিছু পাওয়া যাচ্ছে। এই কারণে কিন্তু কিছু স্টুডেন্ট নীতি নৈতিকতার বিপর্যয় করতেছে। তো এটা প্রথমে পরিবারের এই বিষয়টা আসবে, পরিবারের বিষয়টা আমি দায়ী করি। পরিবার বা মা বাবা ভাই বোন, এই জিনিসটা। আরো যেটা এখন আরো ইয়ে হয়েছে, এখন আগে তো আমাদের সমাজে যুক্ত পরিবার, অর্থাৎ একসাথে ছিল। এখন তো আসলে ইন্ডিভিজুয়াল পরিবার বা ফ্যামিলি অনেক বেশি, যার কারণে এটা আরো বেশি সমাজে এটা আরো বেশি স্প্রেড হয়ে যাচ্ছে নীতি নৈতিকতার বিষয়টা। কারণ সে প্রথম জিনিসটা শিখবে তার মা বাবা ভাই বোন থেকে, নীতি সে কিভাবে তার চাল চলন, সে কিভাবে ব্যবহার, সে পরিবেশের সাথে কিভাবে চলতেছে, সেই জিনিসটা সে ওইখান থেকে লার্ন করবে। তো সেই জিনিসটা আমি এটা প্রথমে বলবো মা বাবাকে বা পরিবারকে এই ব্যাপারে তার সন্তানের প্রতি যাতে সজাগ দৃষ্টি দেন। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তার পরিবেশ, আশেপাশে সে কোন পরিবেশে সে বসবাস করতেছে, এবং তার বন্ধু বান্ধব বিষয়, এবং সে কোন বন্ধু বা বান্ধবের সাথে চলাফেরা করতেছে, সেটা একটা বিষয়। এখন আমি যদি একটা ভালো পরিবেশে থাকি, ভালো ভালো পরিবেশ ম্যানারে চলতে পারি, তাহলে তার নিশ্চয়ই তার আশেপাশের পরিবেশ গুলা, তার ওই দেখা দেখি তার মনের ভিতরে একটা ভালো, এবং তার সাথে ভালো বন্ধুর সাথে চলাফেরা করে, সেই ইনস্টিটিউশনের বা যে ইউনিভার্সিটি বা যে প্রতিষ্ঠানে পড়ুক, সে যদি ভালো বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে পারে, তাহলে তার তার ওই গ্রো আপটা, তার নীতি নৈতিকতা তার ওই মন মানসিকতায় হবে। এখন আমি যদি সবসময় ওই ধরনের ছেলে পেলে বা বন্ধু বান্ধবের সাথে করি, যতই আমি মেরিটোরিয়াস হই না কেন, যতই আমি জ্ঞানী গুণী হই না, যতই আমার স্কিল থাকুক না কেন, স্যার এটা বলছে, আসলে তার যদি নীতি এবং নৈতিকতার বিষয়ে যদি সে সঠিক না থাকে, অর্থাৎ সেখানে যদি সে থেকে স্থির রাখতে না পারে, তাহলে সেটা যতই জ্ঞান থাকুক, সে আসলে আলটিমেটলি সে জিরো। তো সেটা হচ্ছে সে কোন বন্ধু বান্ধবের সাথে বা পরিবেশের সাথে বড় হচ্ছে, সেটা একটা বিষয়। আর একটা বিষয় আমি দেখবো, সে বড় একটা মোটিভেশন দিতে পারে। প্রথমত আমি বললাম বন্ধু বান্ধব বা তার পরিবেশ এবং পরিবার, এটা একটা মোটিভেশন তার হতে পারে। এই মোটিভেশনের মাধ্যমে সে নীতি নৈতিকতা সম্পর্কে সম্যক ধারণা নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তার ইনস্টিটিউশন, সে বা যে এখান থেকে সে পড়ালেখা করতে, সেটা স্কুল হোক, কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক, সে যার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একটা দায়বদ্ধতা আছে। এবং তারপর বলবো পাশাপাশি শিক্ষকের একটা বড় ভূমিকা আছে। আমি যদি এখানে একটা এক্সপিরিয়েন্স এর কথা শেয়ার করি, তাহলে একটা হবে। দুইটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো। এটা বাস্তব আমার। আমাদের এখানে ইউনিভার্সিটিতে যেটা হয়, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য 4 বছরের যে মেয়াদ, 4 বছরের জন্য একজন অ্যাডভাইজার নিয়োগ থাকেন, অর্থাৎ উপদেষ্টা। সে 4 বছর তাকে গাইড করবে। এখানে 40 জন স্টুডেন্টের জন্য একজন টিচার নিয়োগ দেওয়া থাকেন, সে সাইড করবে। সে কোনো সমস্যা বা যে কোনো ধরনের প্রবলেম, একাডেমিক হোক বা যে কোনো ধরনের প্রবলেম, পার্সোনাল, এইটার জন্য তাকে গাইড করা হয়। সে যে কোনো ধরনের প্রবলেম স্যারের সাথে শেয়ার করতে পারেন। তো এই ধরনের কাউন্সিলিং করতে গিয়ে তো আমার দুইটা এক্সপিরিয়েন্স কথা সবসময় মনে পড়ে। একটা এক্সপিরিয়েন্স, একজন স্টুডেন্টকে আমি দেখছি, খুবই মেরিটোরিয়াস একজন স্টুডেন্ট ছিল। সে আমাদের এখানে 6টা সেমিস্টার বা 4 বছর, সে প্রথম 2 সেমিস্টারে খুবই ভালো রেজাল্ট, আউট অফ 4 প্রথম 3 সেমিস্টার, মানে আউট অফ 4 সে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার 4
ফোর্থ সেমিস্টার থেকে বা ফিফথ সেমিস্টার থেকে দেখা যাচ্ছে সে তার রেজাল্ট খুব খারাপ হওয়া শুরু করলো। তখন আমি তাকে ডাকলাম, কি ব্যাপার? তো সে যেটুকু বুঝলাম, সে কিছু ইসলামিক সংগঠনের সাথে যেটা সে নিজেকে ডাইভার্ট করে বলছিল, এবং ওদিক দিয়ে এত বেশি সে জড়াই পড়েছিল যে সে পড়ালেখার প্রতি পুরোটাই মনে ফেলছে। এমন সে ফার্স্ট বই থেকে একেবারে মানে তার পাশ করাটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তখন তাকে আমি ডেকে বললাম এবং আরো কয়েকজন টিচার নিয়ে তাকে অ্যাডভাইস করলাম, বিভিন্ন ধরনের মোটিভেশন করার চেষ্টা করলাম। তো আলটিমেটলি মোটিভেশনটা আসলে কাজ দিছে। তাকে আমি চেষ্টা করছি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু চেষ্টা করা হচ্ছে, যে এটা তোমার আলটিমেট গোল না, এটা তোমার তোমার এখানে এটা শেষ করে এরপর তোমার যেটা ইচ্ছে তোমার সেটা করতে পারবে। তো তাকে আমি মোটিভেশন এভাবে দেওয়ার চেষ্টা করলাম। তো দেখা যাচ্ছে সে পরবর্তীতে কোনো রকমে পাশ করে বের হয়েছে আসলে। যদিও তার সময় একটু বেশি লাগে, 4 বছরের জায়গায় তার 5 বছর লাগছে, কিন্তু আলটিমেটলি এই মোটিভেশন দিয়ে তাকে কিন্তু তার পথ থেকে ডাইভার্ট করা হচ্ছে। তো এরকম আমি বর্তমান তরুণ সমাজদেরকে বলবো, এরকম যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেমে পড়ো, তুমি তোমার মা বাবাকে যদি বলতে না পারো, তুমি বন্ধু বান্ধবের সাথে, ভালো বন্ধুদের সাথে শেয়ার করো, অথবা তুমি তাও যদি বলতে না পারো, তুমি একজন স্টুডেন্ট বা ছাত্র কিন্তু তার পিতামাতার পরে কিন্তু তার শিক্ষকরা কিন্তু স্থান দেয়, তুমি তার সাথে শেয়ার করো। তুমি একবারে তাও যদি না পারো, তোমার সিনিয়রদের সাথে শেয়ার করো বা তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হবে। প্রবলেম নিয়ে বসে থাকে নিজে নিজে, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কেসে আমরা যে বিষয়গুলো নিয়ে হ্যান্ডেল করতে সে নিজে নিয়ে প্রবলেম গুলোকে নিজে নিজে হ্যান্ডেল করার চেষ্টা করে, যার ফলে প্রবলেমটা আরো স্প্রেড হতে থাকে। একসময় সে এমন ভাবে জড়িয়ে পড়ে আর ওখান থেকে বের হওয়ার কোনো স্কোপে থাকে না। তো আরেকটা কেস আমি বলবো, আরেকটা স্টুডেন্ট, সে আসলে পলিটিক্যালি এত বেশি ইনভলভ ছিল প্রথম ফার্স্ট সেমিস্টার পর্যন্ত, এবং সে নেশা পর্যন্ত জড়িয়ে পড়ছিল। তো এই সমস্ত বিষয় নিয়ে, তো তাই দেখলাম সে খুব থার্ড সেমিস্টার প্রথম 2 বছর সে খুব খারাপ রেজাল্ট করতেছিল। তো তাকে আমি তার মা বাবাকে ফোন করলাম, বা সেটা যে আমাদের যে গাইডেন্সের একটা অংশ, তার মা বাবাকে ফোন করলাম। দেখলাম তার মা বাবা খুব বেশি বিজি, তাকে সময় দিতে পারতেছে না। তো সেজন্য সে আসলে ডাইভার্ট হয়ে বলছে পলিটিক্যালি বা বিভিন্ন ধরনের ইয়ার সাথে জড়িত হয়ে পড়লাম। তারপরে তার একটা বোনের নাম্বার নিলাম, বড় বোনের, তাকে আমি বললাম। তো সে হিসেবে গাইড করলো। পরবর্তীতে তাকে আমি বিভিন্নভাবে মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম, এবং এই মোটিভেশন দেওয়ার ফলে পরে দেখলাম পরে ফিফথ সেমিস্টার থেকে যদি তার এক সেমিস্টার বাড়তি লাগছে, অর্থাৎ আমাদের 8 সেমিস্টার জায়গায় 9 সেমিস্টার লাগছে, কিন্তু সে পরবর্তী ফিফথ সেমিস্টার থেকে প্রথম 2 বছরের পর থেকে সে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে কিন্তু তার রেজাল্ট রাখতেছিল সে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে সেটা রেজাল্ট দিয়েছিল, এবং সে পাশ করার সাথে সাথে একটা ব্র্যাকে ভালো জব হয়েছে, এবং পাশ করার সাথে সাথে কিন্তু তার জব হয়ে গেছে। তো সে কিন্তু চেঞ্জ হয়ে যায়, তার ট্র্যাকটা চেঞ্জ হয়ে যায়। এখানে হতাশার কিছু নাই, আমি ইয়ং জেনারেশনদেরকে বলবো হতাশার কিছু নাই। একবার যদি এখানে যাও, এখন ওইখান থেকে বের হয়ে যে কোনো ভাবে যদি ঢুকে পড়ো, ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আলটিমেট গোল। আমি যদি ওইখান থেকে বের হতে পারি, সেটা মোটিভেশনের মাধ্যমে, সেটা পারিবারিক মোটিভেশন হতে পারে, সেটা বন্ধু বান্ধব মোটিভেশন হতে পারে, সেটা তুমি যাকে ভালো মনে করো তার সাথে আলোচনা করো। এখানে এক নিজে নিজে জিনিসটা না রেখে আলোচনা করতে হবে। যত আলোচনা করবে বন্ধু বান্ধবের সাথে, ফ্যামিলির সাথে, শিক্ষকের সাথে আলোচনা করবে, তখন নিজেরটাকে হালকা করা যাবে, নিজের জিনিসটাকে হালকা করা যাবে। তখন এই জিনিসটা স্প্রেড হওয়ার চেষ্টা করবেন। তারা হয়তো তোমাকে ভালো কোনো পরামর্শ দিবে, বা কিভাবে এখান থেকে বের হয়ে যায় এরকম কোনো মোটিভেশন দিবে, পরামর্শ দিবে। এই সুযোগগুলোকে কাজে লাগা যেতে হবে। তো এটাই হচ্ছে আমার এই এই তরুণ সমাজের প্রতি এইটাই আমার বক্তব্য। তারা যাতে ছাত্র নীতি নৈতিক সম্পর্কে বিষয়টা ভালো দিক, খারাপ দিকগুলো আলোচনা করছেন। তবে আমি এটাই বলবো, যতটুকু পর্যন্ত এটা নীতি নৈতিকতার বিষয়টা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে স্টুডেন্ট লাইফে। পড়ালেখাই হচ্ছে প্রথম কাজ, এর পাশাপাশি আমি এটাকে গিয়ে চাকরি জীবনে নীতি নৈতিকতাকে যাতে প্রাধান্য দিই, সেজন্য এই কাউন্সিলিংটাও দরকার হচ্ছে। সেটা পারিবারিক কাউন্সিলিং বলবো, বা ইনস্টিটিউশন কাউন্সিলিং। মানে আমরা যে বাইরের দেশে দেখছি, এখানে দেখা যায় যে কাউন্সিলর একটা পোস্টে থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। সে কোনো স্টুডেন্ট যদি কোনো ধরনের প্রবলেম বা ফিল করে, ওই কাউন্সিলর কাছে তাকে যথার্থ অ্যাডভাইস দেওয়ার জন্য। তো এখানেও কিছু কিছু বেসরকারি ইউনিভার্সিটি ইনস্টিটিউশন গুলা চালু করছে, এখন বর্তমানে আছে কাউন্সিলর, যারা তাদের এখানে অ্যাডভাইস করার জন্য, প্রতিনিয়ত অ্যাডভাইস করার জন্য থাকেন। তো এটা আমার মনে হয় ব্যাপক, সেটা স্কুল কলেজ বা পর্যায়ে বা ইউনিভার্সিটি পর্যায়ে এটা আরো ব্যাপকভাবে চালু হওয়া উচিত বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন সাহেবকে অত্যন্ত চমৎকার কথা বললেন। এই যে শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতা রক্ষা করার জন্য কিছু ফর্মুলা, ওনার বাস্তব অভিজ্ঞতা, এগুলো শেয়ার করলেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর নুকম আকবর স্যারের কাছ থেকে 1 মিনিটে একটা বিষয়
চ্যানেল এসএফ এবং এসএফ এর দর্শক শ্রোতাদের প্রতি আপনার কোনো নসিহত যদি থাকে 1 মিনিটে যদি একটু সংক্ষেপে। চ্যানেল এসএফ কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। স্যার মিউট আছেন, একটু আনমিউট করে নিতে হবে। হ্যাঁ জি। হ্যাঁ, চ্যানেল এসএফ এর সাথে সম্পৃক্ত সংযুক্ত সকলকে ধন্যবাদ জানাই, এবং আজকের যারা আলোচনার ইঞ্জিনিয়ার জসিম সাহেব সুন্দর আলোচনা করেছেন, উপস্থাপক স্নেহভাজন নুরুল হক সৃষ্টি চমৎকার উপস্থাপনা করেছেন, এবং যারা আপনারা মন্তব্য করেছেন খুবই সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, আপনারা মনোযোগ দিয়ে বিষয়টা শুনেছেন, এগুলোতে আমরা অনুপ্রাণিত হচ্ছি, আরো নিজেকে শানিত করার জন্য নতুন অনুপ্রেরণা লাভ করতেছি। আমি একটা কথাই সবাইকে বলবো, সেটি হচ্ছে মানব জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি 1 সেকেন্ড বেঁচে থাকা, এটার মূল্য কত বেশি সেটা যে বেঁচে আছে সে জানে, আর যে বেঁচে নাই সে জানে 1 সেকেন্ড বেঁচে থাকার যা কি অমূল্য সম্পদ, এটা কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না। তা আমরা যারা এই মুহূর্তে নিঃশ্বাস নিতে পারি, সকালে সূর্যোদয় দেখি, পাখির গান শুনতে পারি, আকাশে সূর্যোদয় দেখি এবং চন্দ্রের আলোক উদ্ভাসিত হয় সেটা উপলব্ধি করতে পারি, এটি আল্লাহর বিশাল একটা নিয়ামত আমরা পাচ্ছি। এটাকে কাজে লাগাতে হবে। এটাকে কাজে লাগানো যদি না যায়, তাহলে আমরা যখন দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের হায়াত বৃদ্ধি করে দাও, তো আমাকে তো এই হায়াতটাও তো আমি গতকাল প্রার্থনা করেছিলাম, সেটাই তো রেজাল্ট আজকে আল্লাহ আমাকে দিয়েছেন। তো আজকেই যদি আমি সঠিকভাবে এই দিনের ব্যবহার না করি, আরো 100 বছর আমাকে দিলেও এটা আমি কি করব? এটা তো কোনো কাজে লাগবে না। ফলে যেটা আল্লাহ নিয়ামত আমাকে দিয়েছেন, আমি বলবো আজকের দিনটা, চলুন আমরা বেঁচে থাকি একটা দিনের জন্য। আজকের দিনের পরিকল্পনা করেন। এই আজকের দিন আপনি যদি ঠিকভাবে কাজে লাগাতে পারেন, অনেক কিছু করতে পারবেন। কারণ আপনি জানেন, দেখবেন যে রবীন্দ্রনাথ যে কলম দিয়ে লিখেছেন, নজরুল যে কলম দিয়ে লিখেছেন, শেখ সাদী যে কলম দিয়ে লিখেছেন, সেই কলমটা আপনাকে আমাকে হাতে দিলে কিন্তু আমরা ওনাদের মতো লিখতে পারবো না। এবং একটা 1 প্যাকেট কালি বা 10টা কলমও দিলেও সেটা দিয়ে কোনো কাজ হবে না। সেটা কোথায় আছে? সেটা মস্তিষ্কে আছে, মানুষের স্বভাবে এবং মস্তিষ্কে। আমরা জ্ঞান অর্জন করব এবং ওই বিশুদ্ধ জ্ঞানের আলোকে নিজের স্বভাবটাকে পরিবর্তন করব। কি রকম ভাবে পরিবর্তন করব? ওই প্রতিদিন যেটা আমরা চাই, হে আল্লাহ তুমি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এই প্রিয়জন কারা? যারা সত্যের পথে আছে, নীতি নৈতিকতার পক্ষে আছে, মানুষের কল্যাণের পক্ষে আছে, পৃথিবীর প্রতি যাদের দরদ আছে, স্রষ্টার প্রতি যার যার দায়িত্বশীলতা আছে, এবং সে চারপাশের মানুষের প্রতি তার দরদ দিয়ে নিজেকে উপস্থাপন করে চলে, সেটা যদি হয় তাহলে আমরা সরল সঠিক পথে থাকতে পারবো। এই কথাটা মাথায় রেখে স্রষ্টা আমাদেরকে যে নিয়ামত গুলো দিয়েছেন, সেই নিয়ামত গুলো, সেই ঐশ্বর্যগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করব, তাহলে মানব জীবন সফল হবে, পৃথিবী সুন্দর হয়ে যাবে। আর এই পৃথিবীর মধ্যেই কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর, এটা এখানেই হয়ে যাবে, এখানেই পেয়ে যাব। দুঃখ কষ্ট মানুষের মধ্যে থাকবে না। এটা দূর করা সকল কিছুর মূল আউটকাম বেসড যে বিষয়টা, সেটি কি? সুখ এবং প্রশান্তি, মানুষের মুখে একটু হাসি। এই মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিজের জীবনকে তৈরি করব এবং যথাসাধ্য চেষ্টা করব, তাহলে নিজের জীবন সফল হবে, মানব জীবন মানুষ হিসেবে জন্ম নেওয়াটা সফল হবে, সার্থক হবে। সকলকে নিরন্তর শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর লুকমান আকবর হোসেন স্যারকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যারা কাছে দূরে দেশে প্রবাসে আমাদের অনুষ্ঠান দেখছিলেন, উপভোগ করছিলেন, প্রত্যেককে চ্যানেল এসএফ এর পক্ষ থেকে মোবারকবাদ জানাই। বিশেষ করে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে, এবং দুঃখ প্রকাশ করছি আমাদের অন্যতম একজন অতিথি যিনি এনআই খান, সাবেক শিক্ষা সচিব, তিনি বিশেষ কারণে যুক্ত হতে পারেন নাই, এর জন্য ধন্যবাদ জানাই, মানে দুঃখ প্রকাশ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আমাদের সম্মানিত দুইজন আলোচক, যারা আলোচনায় অংশ নিয়ে অত্যন্ত চমৎকার তথ্যবহুল আলোচনা করেছেন, যা আমাদের জন্য অনেক উপকারে আসবে। আমাদের চলার, তরুণ প্রজন্মের জন্য চলার পাতেই হবে, জীবন গঠনে ভূমিকা রাখবে এই ধরনের আলোচনা আমরা শুনলাম। এর জন্য আমাদের সম্মানিত আলোচক, বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর লুকমান আকবর স্যারকে ধন্যবাদ জানাই, এবং
ধন্যবাদ জানাই। অত্যন্ত সাবলীল আলোচনা করেছেন। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক বিভাগীয় প্রধান ইটি বিভাগের সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন সাহেবকেও ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এবং আগামীকাল তারুণ্যের সৃজনশীলতা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।